আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের শ্রমিক ভাইয়া। ওয়েলকাম টু মাই ক্লাস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে। আজকে আমরা একটা সুন্দর লিমিটের ক্লাস করে নিব। অ্যাকচুয়ালি অন্তরীকরণের ক্লাস, কিন্তু অন্তরীকরণের যে লিমিট পার্টটা আছে সেটা নিয়ে আমরা ক্লাস করব। আমরা শুধু এটাই করবো না, অন্তরীকরণ কি, কোথা থেকে আসছে, কেন আসছে, কীভাবে আসছে, আমরা সমস্ত কিছু আলোচনা করব। সো অ্যাগেইন ওয়েলকাম টু মাই ক্লাস। আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিও। মজা হবে আজকে ক্লাসে। ওকে, সো আমাদের সাথে যারা যারা জয়েন করছো এখন একটু কমেন্টে জানাও যে তুমি আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। যদি দেখতে পাও এবং শুনতে পাও তাহলে আমরা কিন্তু ক্লাসটা শুরু করার একটা পর্যায়ে চলে যেতে পারি। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলতেছে। ওকে ভাইয়া, আর কি কোথা থেকে জয়েন করছো এটা একটু জানিয়ে দিও, খুব ভালো হবে। আমাদের সাথে মুন্না জয়েন করছে। মুন্না ইজ দ্য ফার্স্ট কমেন্টার হিয়ার। হ্যালো মুন্না, কি অবস্থা? আশা করি ভালো আছো। তোমাকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। আজকের ক্লাসটা মূলত আমাদের কি লিমিটের উপরে। সো আজকের ক্লাসে কয়েকটা টপিক আছে, আমরা কি কি পড়বো সব কিছু তোমাদেরকে ব্যাখ্যা করবো। আগে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিও। অনেকে ইউটিউব থেকে জয়েন করেছে, অনেকে এইচএসসি 26 A+ সাজেশন এই গ্রুপ থেকে জয়েন করেছে, অনেকে জয়েন করেছে আমাদের মেইন পেজ থেকে। সো সবাইকেই আবার আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। ইনশাল্লাহ সুন্দর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা মূলত অন্তরীকরণের উপর একটা ক্লাস নেব এবং তোমাদেরকে দেখাবো আমরা এইচএসসি 26-এ যখন ক্লাস নেই একটা, ওই ক্লাসটা আমরা কীভাবে নেই, ক্লাসে আমাদের কী কী থাকে এবং আমরা একটা টিচাররা কীভাবে কোনো একটা টপিকে কীভাবে অ্যাপ্রোচ করি। এবং ক্লাস শেষে আমি অবশ্যই তোমাদেরকে উৎসাহিত করব। আমাদের যে গ্রুপ এইচএসসি 26 A+ সাজেশন, এই গ্রুপটা একটু চেক করে নিয়ে আসছে। এই গ্রুপে আমরা কীভাবে পড়াই, কীভাবে সব কিছু করি, সব কিছু ওখানে দেওয়া আছে। মুশফিক জয়েন করে ফেলছে। হ্যালো মুশফিক। মুশফিক হলো এইচএসসি 26-এর স্টুডেন্ট। সে জয়েন করে ফেলছে। হ্যালো মুশফিক, কেমন আছো তুমি? ওকে, আমাদের সাথে মুর্তুজা জয়েন করে ফেলছে, অনেকেই জয়েন করে ফেলছে। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তাহলে ছোট্ট দুইটা কাজ করো আমার জন্য। প্রথম কাজ হলো, তোমাদের কাছে তো আমি আমার পরিচয় দিইনি। আমি হলাম তোমাদের সৌমিক ভাইয়া, SM সৌমিক আহমেদ। অ্যান্ড আমি বর্তমানে লেখাপড়া করতেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MIST-তে এবং 10 মিনিট স্কুলে 4 বছরের বেশি সময় ধরে শুধুমাত্র গণিত পড়াচ্ছি। নর্মাল গণিত না, উচ্চতর গণিতে পড়াচ্ছি। মোটামুটি লেভেলের আমাকে উচ্চতর গণিত টিচার নামেই জানানো হয়। ওকে, এটা হলো আমার হাম্বল ছোটোখাটো পরিচয়। অ্যান্ড তোমাদের জন্য যে কাজটার কথা বলেছিলাম, ছোটো একটা কাজ করে আমার জন্য। সেটা লাগে ভাইয়া, নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও এবং মেনশন দেওয়ার পরে একটা ছোট্ট একটা কাজ করো, মেনশন ডান লিখে দিও। তোমার কমেন্টে যেন আমি পড়তে পারি। ধরো মনে করো লামিয়া মেনশন দিছে, হ্যাঁ লামিয়া তার ফ্রেন্ডদেরকে মেনশন দিছে, অ্যান্ড তারপরে মেনশন ডান যখন লিখবে তখন আমি তো বুঝে যাবো লামিয়া মেনশন দিছে। সো মেনশন ডান। এবং ক্লাসটাকে একটু শেয়ার দিয়ে দাও। কারণ কি, আমাদের এই ক্লাসগুলোর একটাই উদ্দেশ্য, তুমি ধরো মনে করো শহর বা গ্রাম, তুমি যেখান থেকে জয়েন করেছো না কেন, তুমি বাংলাদেশের যেই প্রান্ত থেকে জয়েন করেছো, তোমার সমস্যা একটা কথা হলো, হয়তো বা তোমার আশেপাশে এলাকায় কোনো জায়গায় ভালো টিচার হয়তো বা পড়ে না, বা তুমি আসলে ওই ধরনের সিচুয়েশন ফেস করতেছো যেখানে আসলে তুমি মনে হয় যে তুমি স্টাক। হ্যাঁ, আসলে তুমি স্টাক না, অনলাইনে জগতে আমরা পৌঁছা যাচ্ছি তোমার দরগড়ায়। ঠিক আছে? সো তুমি তার কাছে পৌঁছাবে আমার ক্লাসটা, যে আসলে কোনোভাবে আমার ক্লাসটা পাওয়ার কথা না। যেমন কি ধরো মনে করো মুশফিক, হ্যাঁ মুশফিক ও আজকের ক্লাসটা অনেকের কাছে পৌঁছায় দেবে। সো যেমন কি মনে করো আমাদের সীমান্ত অল ক্লিয়ার ভাইয়া বলছে, সে অনেক কাছে পৌঁছে দেবে। এরকম 1 জন 2 জন 3 জন করতে করতে একসময় আমার বাংলাদেশের সবার কাছে থাকবো। হ্যাঁ, আর এই ছোট্ট শেয়ারটা তুমি জানো না কত বেশি উপকার করতেছে তোমাদের আশেপাশে যে স্টুডেন্ট আছে তাদের। এখন তুমি বলবা যে ভাই আমি কেন আমার কম্পিটিশনকে আপনার ক্লাসটা দেখায় দিব, তাহলে তো সে জেনে যাবে এত ভালো পড়ালেখা হয়, তাহলে তো সে তো আমার কাছে এসএসসিতে প্রিপারেশন নিয়ে আসলে আমার সাথে প্রতিযোগিতা করবে, তারপর সে আসলে হয়তো ইঞ্জিনিয়ারিং আমার সাথে প্রতিযোগিতা করবে। তোমাকে বলতেছে ভাইয়া, আলটিমেটলি তুমি তো দেশের জন্য করতেছো, তাই না? দেশের জন্য করবা, দশের জন্য করবা এবং অ্যাটলিস্ট নিজের জেনারেশনের জন্য করবা। যেমন কি তোমরা হলো জেনজি, এখানে যারা যারা জয়েন করেছে সবাই হলো জেনারেশন জেড, অনেক কিছু করে ফেলছে আমাদের দেশের জন্য। সেরকমই কয়েকটা কাজের মধ্যে আজকে হয়তো হইতে পারে যে আগে হইলো জুলাই বিপ্লব, আজকে হইতে পারে সেরকমই আমাদের লেখাপড়ার ক্ষেত্রে একটা বিশাল বিপ্লবের মতো। আর 10 মিনিট স্কুল অনেকদিন ধরে এই লেখাপড়ার বিপ্লবটা আনার চেষ্টা করছে। বর্তমানে যে ইন্ডাস্ট্রির অবস্থা আমরা দেখতে পাচ্ছি তার অনেকটাই 10MS-এর অ্যাকচুয়ালি দায়ভারের মধ্যে পড়ে, যে তারাই অ্যাকচুয়ালি প্রথমে নিয়ে আসছিল আর এখন আসছে। ওকে, আমাদের সজীব জয়েন করুন স্টেজ ভাই, মেনশন ডান, চমৎকার। রুবেল বলেছে, আচ্ছা জান্নাতুল বলেছে, উর্মি আক্তারকে যে মেনশন দিয়ে দিছে। সোমাইয়া মেনশন ডান, শেয়ার ডান। থ্যাংক ইউ সোমাইয়া, থ্যাংক ইউ সো মাচ। মুশফিক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা মুশফিক? আমাদের
ইউটিউবে অনেকে জয়েন করেছে। ভাইয়া এটা কি প্রথম ক্লাস নাকি? হ্যাঁ, এটা আমার প্রথম ক্লাস। ঠিক আছে, আমার প্রথম ক্লাস না, মানে কথা হলো যে এইটা তোমাদের জন্য প্রথম ক্লাস। অন্তরীকরণের প্রথম ক্লাস তোমাদের এইটা। আমাদের প্ল্যান হলো এটার পরে আরেকটা ক্লাস আছে কালকে, নেক্সট দিন, কালকে আগামীকাল আবার একটা ক্লাস আছে। সেই ক্লাসে তোমাদেরকে জয়েন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কালকে ঠিক 7:30টার সময় আমার এই ক্লাসটা আছে। ওকে, এটার জন্য তোমাদের সবার আমন্ত্রণ রইলো, সেখানে আসবে। অ্যান্ড আমরা চাবো এই চ্যাপ্টারে যতগুলো প্রবলেম আছে এই দুইটা ক্লাসের পরে সবগুলো প্রবলেম কিউএনএ সেশন, যেখানে আসলে 1-to-1 টিচার তোমার সাথে বসে তোমার প্রবলেমগুলো সলভ করে দেয়, এরকম একটা ফ্রি সার্ভিস চালু করতে, যাতে তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত প্রবলেম সেখানে শেষ হয়ে যায়। সো চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাস। ওকে, শুরু করে দিই। তুমি যদি স্টার্ট করতে চাও, আমার ক্লাসের নিয়মটা খুব সিম্পল ভাই। তুমি যদি স্টার্ট করতে চাও, আমি তোমার কাছ থেকে জানতে যাবো। তুমি যদি এই ক্লাসে জয়েন করে ফেলো, তাহলে এইভাবে লিখে দিও। তোমার নামটা হয়তো আমি এখনো জানি না, বাট এই জন্য আমি লিখতেছি নিজের নাম। হ্যাঁ, সৌমিক ইজ হিয়ার। আমি তো ভাইয়া, সৌমিক ভাইয়া ইজ হিয়ার। তুমি সৌমিক ভাইয়ের এইখানে জাস্ট নিজের নামটা দিয়ে দিবা, নিজের নিকটামটা দিয়ে দিবা। আর যদি ক্লাসটার জন্য তুমি রেডি থাকো, হ্যাঁ, সৌমিক ইজ রেডি, এটা বললে তুমি নিজের কাছে একটা নিজের চ্যালেঞ্জ নিচ্ছ। কি চ্যালেঞ্জটা নিচ্ছ? যে সৌমিক ইজ হিয়ার যখন বলতেছি, তার মানে এই ক্লাসে আমি প্রেজেন্ট আছি। আমি এই ক্লাসে বসে হয়তো বা পাবজি খেলবো না, হয়তো বা টিকটকে যাই কিছু দেখবো না, হয়তো বা ইনস্টাগ্রাম স্ক্রল করবো না, যতই মোটিভেশনাল মানে যা কিছু দেওয়া থাক না কেন ওইখানে, এটা করবো না আমি। আর সৌমিক ইজ রেডি বলতে আমি বুঝাচ্ছি এইখানে আজকে ক্লাসের জন্য আমি সম্পূর্ণভাবে প্রস্তুত। আমার কাছে কত কলম আছে, খাতা আছে, এবং হয়তো বা আমার কাছে খুব মজার কিছু জিনিসপত্র থাকতে পারে, যেমন কি ছোট্ট এই যে এই প্যাডটা আমি একটু আগে পাইলাম একটা জায়গায়, অ্যান্ড আমি ওখান থেকে নিয়ে আসছি। সো এটা আমি ইউজ করবো। ওকে, সো চলো স্টার্ট করে দিই আজকের ক্লাস। তুমি যদি ক্লাস শুরু করতে চাও তাহলে একটু বলো সৌমিক ইজ রেডি, বা সৌমিকের জায়গায় তোমার আসলে নিকনেমটা চলে আসবে। ওকে, নিকনেম তোমরা অনেকেই জয়েন করে ফেলছো, আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ওকে, সো দিবজিৎ ইজ রেডি। হ্যালো দিবজিৎ, কি অবস্থা? ওকে, অনেকে জয়েন করেছে। চলো বিসমিল্লাহ করে আমরা শুরু করি। বিসমিল্লাহ করলে আজকে আমি তোমাদের ক্লাসটা কি নিয়ে নিচ্ছি? আজকে তোমাদের ক্লাসটা নিচ্ছি, আজকে আমরা ক্যালকুলাসের মানে যে যাত্রা, আমাদের যে পদযাত্রা, সেটা আজকে থেকে শুরু হচ্ছে। ক্যালকুলাস কি ভাইয়া, সেটা একটু তোমাদেরকে আগে বলে নিচ্ছি। আদিমকালে একটা সমস্যা ছিল। ধরো মনে করো একটা রাজার, গ্রিক কোনো একটা রাজার কথা চিন্তা করো, তার বিশাল একটা ল্যান্ড ছিল, এটা হলো তার ল্যান্ড, ঠিক আছে? সো সে কি ট্যাক্স নিয়ে তারপর সে চলতো। রাজা মহারাজারা ট্যাক্স নিয়ে নিজের সমস্ত খরচ প্লাস বাহিনীর খরচ এবং অনেক ধরনের যে খরচগুলো আছে সেগুলো চালাইতো। মানে রাজ্য চালাইতে তো টাকা লাগবে, আর টাকার জন্য তারা কি করতো, ট্যাক্স প্রয়োগ করতো, ঠিক আছে? সো ট্যাক্স প্রয়োগ করতে দেখলো তারা যে আমরা এই ট্যাক্সের হিসাবটা কীভাবে করবো, মানে কার কাছ থেকে কত নেওয়া হবে। এই পুরো জায়গাটা ধরো মনে করো আমি টোটাল 100 জনের মধ্যে ভাগ করে দিলাম। 100 জন সবাই আলাদা আলাদা কিছু এলাকা নিয়ে তারপর হলে তারা চাষাবাদ করতেছিল বা তারা ওখানে কাজ করতেছিল। সো তাদের সমস্যা হলো এই এরিয়াতে যে আমরা 100 জনের মধ্যে ভাগ করে দিলাম, তো ভাইয়া এখানে কার কাছ থেকে কী পরিমাণ বা কী অ্যামাউন্টের আমরা ট্যাক্স নিব, এটা কীভাবে হিসাব করব? বা কারণ কি তাদের মধ্যে যে জমিগুলো আমরা ভাগ করে দিছি তা হলো বিভিন্ন ধরনের, আমরা টোটালি হিসাবও করতে পারতেছি না, আসলে টোটাল হিসেবটা আমরা মিলিতে পারতেছি না যে কার কাছ থেকে কী পরিমাণ ট্যাক্স নেওয়া লাগবে। ও আরেকটা জিনিস বলে নিই ভাইয়া, তোমরা আজ পর্যন্ত লেখাপড়া যা কিছু করতেছো, তোমরা যা কিছু শিখবা আগামী হয়তো বা 20 বছর বা 25 বছর, সব কিছু তোমরা একটা রিজনেই করতেছো, তা হইলো সরকারকে ট্যাক্স দেওয়ার জন্য। বিশ্বাস না হইলে একটু মিলাই দেখো, একটু ভাইবা দেখো। ওকে, সৌমিক ভাই যে বললো যে আমরা লেখাপড়া করছি কেন, লেখাপড়া আবিষ্কারই ট্যাক্স নেওয়ার জন্য তোমাদের কাছ থেকে, একটু ভাইবা দেখো কথাটা। সো আমার কি করলো, গ্রিকরা বললো যে আচ্ছা এই 100 জনের মতো তো ভাগ দিলাম এবং বিভিন্নভাবে ভাগ করছি আমি, এখন সমস্যা হলো কি ট্যাক্স যে নিব হিসাব করবো কেমনে, যে আমাদের এখানে যদি লতিফ মিয়া থাকে, লতিফ মিয়ার কাছ থেকে আমরা এক্স্যাক্টলি কতটুকু ট্যাক্স নিব। সো তখন তারা একটা হিসাব নিয়ে আসলো, তখন তারা হিসাবটা করা শুরু করলো এইভাবে যে ভাইয়া তার এরিয়াটা হিসাব করার জন্য আমরা ধরো আগে হিসাব করতে এইভাবে যে 1 মিটার বা 1 কিলোমিটার বা 10 বিঘা 3 বিঘা এভাবে করে হিসাবগুলো করা হতো। তারা সেটাকে ছোট করে নিয়ে আসছে, যে আমি তো যদি 3 বিঘা হিসাব করি, ধরো 1 বিঘা হলো এই দাগটুকু, যদি আমি 1 বিঘা যদি হিসাব করতে যাই তাহলে এই সব কিছু হিসাব করা যাবে না, কারণ এখানে 1 বিঘা পুরোটা আসে না, এই জায়গাটুকু কি হিসাব করবো, 1 বিঘার মধ্যে আমি পুরোটা হিসাব করতে পারবো না। তখন তারা বললো কি 1 বিঘার থেকে ছোট কিছু নিতে হবে আমাদের মাপের একক হিসাবে, তখন তারা আরও ছোট কিছু নিল। এখন দেখলো এটা দ্বারাও আসলে সম্পূর্ণ পরিমাণ সব কিছু ঠিকমতো পরিমাপ করা যায় না, তার মানে পরিমাপের একক তারা আরও ছোট করলো, আরও ছোট করলো, আরও ছোট করলো, করতে 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 একটা টাইমে এত ছোট হয়ে গেছে যেটাকে আমরা আসলে নিজেরা নর্মালি মানে পরিমাপ করে প্রকাশ করতে পারি না, বা রিয়েল লাইফে পরিমাপ করতে প্রকাশ করতে পারি না। এগুলো কি ইন্ডাইসেস বলা হইতো, কি বলা হইতো, ইন্ডাইসেস। ও ইন্ডাইসেস দিয়ে কী হইতো, তারা সমস্ত পুরো জমির মানটা হিসাব করতে পারতো। এই জমির ক্ষেত্রফল হিসাব বা এই জমির পরিমাপ যখন তারা হিসাব করতে শুরু করলো, তখনই আস্তে আস্তে আমাদের ক্যালকুলাসের আবিষ্কার বা ক্যালকুলাসের প্রারম্ভিক আরম্ভ শুরু হইলো। তারা ক্যালকুলাসের যখন আসলে নিয়ে আসা হইলো, ক্যালকুলাসটা ফাইনালি যখন একটা ফর্মে
দাঁড়া করা হলো 1870 সালের দিকে, তখন দেখা হলো ক্যালকুলাস অ্যাকচুয়ালি জমির হিসাবের জন্য আসেই নাই। ক্যালকুলাস আসছে ছোট্ট একটা কাজ করার জন্য, এবং সেটা খুব ভালো করে। সেটা কি ভাইয়া, সে চেঞ্জ পরিমাপ করে, বা চেঞ্জ বলতে আমরা বুঝাচ্ছি পরিবর্তনকে পরিমাপ করে। ধরো মনে করো তোমার একটা জিনিস চেঞ্জ হয়েছে, তুমি আসলে ছোট মানুষ ছিলা, সেখান থেকে তুমি বড় হয়েছো, তার থেকে আরো বয়স বাড়তে 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 একসময় তোমার দাড়ি হয়ে গেছে, তুমি বুড়ো হয়ে গেছো, ঠিক আছে? এরকম যদি একটা অবস্থার কথা বলি, তাহলে তুমি একটা চেঞ্জের মধ্যে দিয়ে গেছো। কির মধ্যে দিয়ে গেছো ভাই? তুমি একটা চেঞ্জের মধ্যে দিয়ে গেছো, বা একটা ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে গেছে। ক্যালকুলাস কি করে ভাইয়া, এই চেঞ্জটাকেই, তোমার চেঞ্জ কত পার্সেন্ট হইলো, কত হারে হইলো, এই জিনিসটা পরিমাপ করাই কার দায়িত্ব ভাইয়া? আমাদের ক্যালকুলাসের দায়িত্ব, ঠিক আছে? সো ক্যালকুলাসকে বলা হয় ম্যাথমেটিক্স অফ চেঞ্জ। সো আমরা ক্যালকুলাসের মোটামুটি লেভেলে দুইটা পার্ট নিয়ে পড়ি, মোটামুটি তোমরাও দুইটা পার্ট নিয়ে পড়বে। একটা হলো ডিফারেন্সিয়েশন, একটা হলো যেটাকে আমরা অন্তরীকরণ বলি, যেটা হলো তোমাদের এই বইয়ের চ্যাপ্টার 9, এবং আরেকটা হলো আমাদের যোগজীকরণ, যেটা হলো এই বইয়ের তোমাদের চ্যাপ্টার 10, ঠিক আছে? আমাদের চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10 দুইটাই আমরা আসলে খুব সুন্দর করে শেষ করবো, কারণ কি চ্যাপ্টার 9 থেকে প্রত্যেক বছর আমাদের 12 থেকে 15 মার্কের অ্যান্সার করা লাগে, এমসিকিউ এবং সিকিউ মিলে। চ্যাপ্টার 10 থেকে আমাদের ওরকমই 12 থেকে 13 মার্কের অ্যান্সার করা লাগে। ওকে, চ্যাপ্টার 9 না পারলে, আমরা যদি অন্তরীকরণ চ্যাপ্টারটা যদি না পারি, আমরা চ্যাপ্টার 10 আমরা অলমোস্ট ধরতেই পারি না। ওকে, চ্যাপ্টার 9 না পারলে অলমোস্ট যোগজীকরণ ধরাই যায় না। কিন্তু না ভাই, এটা আসলে ভুল ধারণা। তুমি আলাদাভাবে যোগজীকরণের প্রিপারেশন নিতে পারো, আলাদাভাবে অন্তরীকরণের প্রিপারেশন নিতে পারো। বাট যেই চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার ছাড়া হয় না, সেই চ্যাপ্টারটা হলো, মানে এই দুইটা চ্যাপ্টার পড়ানোর জন্য যে চ্যাপ্টার তোমার শিক্ষা লাগবে, সেটা হলো তোমার ত্রিকোণমিতি বা চ্যাপ্টার 7। সো আমরা যে চ্যাপ্টার 7 শিখি, আমরা আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি যোগজীকরণ এবং অন্তরীকরণ শেষ করতে পারবো। ওকে, আমাদের এইচএসসি 26-এ কিছুদিনের মধ্যেই যোগজীকরণ শুরু হয়ে যাচ্ছে, তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের সাথে। ওকে, তো আমার একটু পরিচয় আর একটু ডিটেলসে দেওয়া উচিত। এবার আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের ক্যালকুলাসের মধ্যে দুইটা ধাপ আছে, অন্তরীকরণ এবং যোগজীকরণ। আমাদের প্রত্যেক বছর 12 থেকে 15 মার্ক আসে অন্তরীকরণ থেকে, 12 থেকে 13 মার্ক আসে আমাদের শুধুমাত্র ক্যালকুলাস থেকে, ঠিক আছে? ওকে, সো যেহেতু তোমাদের ফুল সিলেবাস, আমাদের এই স্ট্যাকই তোমাদের জন্য ঠিক আছে। ক্যালকুলাস কিভাবে আসলো, ক্যালকুলাস কি করে ভাইয়া? চেঞ্জ পরিমাপ করে, ঠিক আছে? চেঞ্জ পরিমাপ করে। তুমি এখন যদি দেখে নাও যে আমাদের সাইকেলে কি হচ্ছে, আমাদের যে এখন সেকেন্ড সাইকেল চলতেছে, আমরা অলরেডি ফাংশনাল লেখচিত্র যেটা ক্লাস আমি নিয়েছি শেষ করে ফেলছি। অন্তরীকরণের ক্লাস আমাদের সাজন চক্রবর্তী দাদা নিয়েছে, যার হলো 12 বছরের বেশি অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এবং তারপরে কি আমাদের অধ্যায় 10 যোগজীকরণ, এটা হলো আমি কিছুদিনের মধ্যেই শুরু করতেছি, এবং দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা ক্লাসও কিছুদিনের মধ্যে শুরু হবে। ওকে, আমাদের ভেক্টরের ক্লাসও কিছুদিনের মধ্যে শুরু হবে। দ্বিতীয় পত্রের জটিল সংখ্যার ক্লাস কিন্তু এখন চলতেছে। সো দ্বিতীয় পত্র কভার করা হয়ে যাবে তোমাদের। আমি এমএসসিতে পড়ি, আমার মোটামুটি লেভেলের একটা খুব ওল্ড একটা ছবি এখানে দেওয়া আছে, বাট দেখে নিজেকে হ্যাপি। ওকে, পরে চলে যাই আমরা আমাদের কীভাবে তোমরা কোর্স পারচেস করবে, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। ক্লাসের শেষে আমি তোমাদেরকে হালকা করে একটু দেখিয়ে দিব। ওকে, শুরু করে দিই। আজকের ক্লাসে আমরা কি শিখবো? আজকের ক্লাসে আমরা লিমিট কি এই জিনিসটা শিখবো, বামবর্তী লিমিট কি এই জিনিসটা শিখবো, আমরা ডানবর্তী লিমিট এই জিনিসটা কি সেটা শিখবো, কখন লিমিট থাকবে কখন লিমিট থাকবে না এটাও শিখবো, লিমিটের বৈশিষ্ট্য সম্পর্কে একটু বিস্তারিত শিখবো, কয়েকটা ম্যাথ করবো। এটাই হলো আজকে ক্লাসের কাজ। এই জন্যই আমার প্রত্যেকটা ক্লাসে এরকম করে একটা চেকলিস্ট থাকে, এটাকে আমি বলি ডেইলি চেকলিস্ট। তোমাদের সবার লাইফে এরকম একটা চেকলিস্ট থাকার দরকার, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি করতেছি, বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কি করতেছি। যেমন কি পড়তে বসি আমরা, আমাদের একটা চেকলিস্ট নিয়ে যদি বসি, তাহলে ওই টপিকগুলো কভার করা খুব ইজিলি এবং সহজে হয়ে যায়। চলো এবার আমরা আসলে দেখি আমাদের লিমিট কি, বামবর্তী লিমিট কি, ডানবর্তী লিমিট কি, কখন লিমিট থাকবে থাকবে না, লিমিটের বৈশিষ্ট্য। প্রথমেই লিমিট কি। লিমিটের মধ্যে লিমিট বা লিমিট জাতীয় জিনিসপত্র সেটা বোঝানোর আগে তোমাকে একটু বুঝতে হবে আসলে ক্যালকুলাস কি নিয়ে কাজ করে। ক্যালকুলাস কি নিয়ে কাজ করে বললাম তো, চেঞ্জ নিয়ে কাজ করে, চেঞ্জ পরিমাপ করে। আমাদের যখনই বলবে ভাইয়া তাহলে আমাকে বলো তো একটু অন্তরীকরণ কি। অন্তরীকরণ বেসিক্যালি হলো ঢালের কনসেপ্ট। তোমরা সবাই ঢাল জানো, তোমাদেরকে আমি যদি বলি ঢাল কি, তাহলে তুমি আমাকে বলবা খুব সিম্পলিভাবে যে ভাই একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যদি একটা সরল রেখা বা একটা বক্ররেখা যদি কল্পনা করি, এটা যদি বক্ররেখা হয়, তাহলে এই বক্ররেখাটা আমি বক্ররেখাটাকে সুন্দর করে এঁকে নেই। এই যদি এটা বক্ররেখা হয়, তাহলে এই বক্ররেখার যে কোনো একটা বিন্দুতে আমরা চেঞ্জ যদি পরিমাপ করি, তখন সেটাকে আমরা কি বলবো, ঢাল বলবো। আর ঢালকে আমরা ট্যান থিটা দ্বারা পরিমাপ করি। তার মানে এই যে বক্ররেখার ঢাল যদি আমাদের এম হয়, এম ইজ ইকুয়াল টু আমরা বলি ট্যান থিটা। ঠিক আছে, এখন ভাই একটু চেঞ্জ দেখো তো ভাইয়া এই জিনিসটাকে আরেকটা সূত্র দিয়ে আমরা প্রকাশ করি না, সেটা হলো কি ভাইয়া, ট্যান থিটা বা ঢাল ইজ ইকুয়াল টু আমাদের y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1। অথবা জিনিসটাকে আরও সুন্দর করে লিখলে আমরা যদি ডাইরেক্ট লিখতে পারি, যেহেতু আমাদের y এর স্থানাঙ্কের পরিবর্তন হয়েছে, আমরা বলতে পারবো না ডেল্টা y
আর নিচে যে আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান আছে এটাকে আমরা বলতে পারবো ডেল্টা এক্স। সো বেসিকলি আমাদের ঢাল বলতে আমরা বুঝাচ্ছি ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স। ডেল্টা মানে কি ভাইয়া? পরিবর্তন বোঝায়। ডেল্টা কি বোঝায় ভাইয়া? পরিবর্তন বোঝায়। সো একটু খেয়াল করো, আমাদের ঢালের কনসেপ্ট কেন বললাম লিমিট, ঢালের কনসেপ্ট কেন আমাদের অন্তরীকরণে কি করি আমরা? পরিবর্তন হিসাব করি। এবং এই পরিবর্তন হিসাব করার জন্য তোমাকে বুঝতে হবে আমরা কতটুকু পরিবর্তন করতেছি বা কতটুকু পরিবর্তনের কথা বলতেছি। এই পরিবর্তন কতটুকু কথা বলতেছি এই জিনিসটা হলো কি খুব ক্ষুদ্র পরিমাপের। আমরা খুব অল্প পরিমাণের পরিবর্তনটাকে আমরা হিসাব করি। এই জন্য খুব একটা সুন্দর একটা লাইনের ব্যাপারে বা শুধু খুব একটা সুন্দর টার্মের ব্যাপারে তোমরা শুনতে হবে, সেটা হলো আমাদের টেন্স টু। সেটা হলো কি আমাদের টেন্স টু। এটা হলো টেন্স টু চিহ্ন, এটাকে আমরা টেন্স টু বলি। আমরা যদি কখনো বলি এক্স টেন্স টু জিরো, উচ্চারণ কিভাবে হচ্ছে? এক্স টেন্স টু জিরো, মানে কি এক্স এর মান জিরোর খুব কাছাকাছি কিন্তু এক্স এর মান অ্যাকচুয়ালি জিরো না। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি, ধরো সংখ্যা রেখা করছো তোমরা, এখান থেকে আসলে আমাদের আজকে ক্লাস শুরু হচ্ছে, আজান দিচ্ছে অনেকের, একটু আস্তে আস্তে করাবো এই জন্য। বা একটু চিন্তা করো আজকে ক্লাসটা আমাদের ঠিক এই পজিশন থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? আমরা এখন ধারণা কমপ্লিট করলাম, এখন সব কিছু কমপ্লিট করলাম, এখন জাস্ট আমরা আসলে লিমিট কি এই টপিকটা সম্পর্কে আলোচনা করা শুরু করবো। বিসমিল্লাহ করি। আমরা যে জিনিসটা আমরা বুঝাইতে যাচ্ছি তোমাকে, ধরো মনে করো আমাদের এখানে একটা বিন্দু আছে, আমরা যদি সংখ্যা রেখা থাকে আমরা সংখ্যা রেখার উপরে বিন্দুগুলো যদি বসাই, এটা হলো আমাদের 0 1 2 3। আমাদের আশা করি সবারই সংখ্যা রেখা জানা আছে। এখন আমাকে বলো এখানে হলো কি -1 -2। সো আমাকে তুমি যদি একটু বলো যে ভাইয়া আমাদের একটা এক্স এর এমন একটা মান আছে যেটা হলো কি এক্স এর মান এক্স টেন্স টু মনে করো আমাদের 3। এই কথাটা বলতে বোঝাবে এক্স এর মান আমাদের 3 এর কাছাকাছি এই পজিশনটা আছে। ভাইয়া দেখো সংখ্যার খুব ঠিক এই বিন্দুটা, এই যে বিন্দুটা আছে এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে ভাইয়া? এটা আসলে 3 বোঝাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি যদি সংখ্যার উপর একটা বিন্দু ধরি, ধরো মনে করো এই বিন্দুটার কথা ধরতেছি, এই বিন্দুটার কথা বলতেছি, এটা কি আসলে 3 বোঝাচ্ছে? না। এই পাশে আরেকটা বিন্দুকে ধরছি, এটা কি 3 বোঝাচ্ছে? না। হ্যাঁ, আবার আরো কাছাকাছি যদি যাই ঠিক এই বিন্দুতে, যেটা আসলে 3 এর কাছাকাছি বাট 3 না, একই রকম ভাবে এই বিন্দুটাও 3 এর কাছাকাছি তবে 3 না। হ্যাঁ, সো এই সমস্ত বিন্দুগুলোকে যেখানে বলতেছে আমার মানটা এক্স এর মানটা 3 এর কাছাকাছি তবে 3 না, সেগুলোকে আমরা কি বলি ভাইয়া? সেগুলোকে আমরা কি বলি? টেন্স টু দ্বারা নির্দেশ করি। আমরা যখন বলবো এক্স টেন্স টু 3, এর মানে কি ভাইয়া? এর মানে খুব সিম্পল অ্যান্ড ইজি। হ্যাঁ, এর মানে খুব সিম্পল অ্যান্ড ইজি, এক্স এর মান 3 এর কাছাকাছি তবে 3 না। আরো একটা এক্সট্রিম উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এক্সট্রিম উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বোঝাই তাহলে বুঝাইতে হয় এরকম যে ভাই এক্স এর মান এক্স টেন্স টু 1, ঠিক আছে? এই জিনিসটা বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝাচ্ছি? এই জিনিসটা বলতে এক্স্যাক্টলি আমরা বুঝাচ্ছি এরকম, এক্স এর মান হইতে পারে 0.0, এক্স এর মান হইতে পারে -0.1 তবে 1 না, বা সরি এক্স এর মান 1। যখন আমরা বলবো এক্স এর মান 1 তার মানে এক্স এর মান হইতে পারে 1.00000000001, তবে এক্স এর মান এটা হইতে পারে, তবে এক্স এর মান 1 না। এক্স এর মান 1 এর কাছাকাছি তবে 1 না। একই রকম ভাবে এক্স এর মান হইতে পারে আবার এইদিকে যদি কল্পনা করি 0.99999999999 এবং তা চলতেছে, সমস্যা নেই, তবে এক্স এর মান তাও আমাদের কি 1 না, ঠিক আছে? সো টেন্স টু দ্বারা বোঝাচ্ছে এক্স এর মান 1 এর খুবই কাছাকাছি তবে 1 না। এবার এখান থেকে আসলে লিমিটের কাহিনী। সো লিমিটটা তোমাকে যদি বুঝতে হয় তাহলে তোমাকে বুঝতে হবে আরো একটা ছোট্ট একটা ফাংশনের ব্যাপারে। আমরা চ্যাপ্টার 8-এ ফাংশনের অনেক কথাবার্তা বলছি, চ্যাপ্টার 8, ওকে, যেখানে আমরা বলছি বিভিন্ন ধরনের ফাংশন হইতে পারে, ফাংশনের ডোমেন নেমস কি এবং বিভিন্ন আলোচনা আমরা করেছি। এখানেই তোমাকে একটা আলোচনা আনা দরকার, সেটা হলো কি আমাদের কন্টিনিউয়াস ফাংশন বা যেটাকে আমরা বলি অবিচ্ছিন্ন ফাংশন, এবং আরেকটা ফাংশন আছে সেটা হলো বিচ্ছিন্ন ফাংশন। আমাদের আলোচনা মূলত বিচ্ছিন্ন ফাংশন নিয়ে। সো একটা ফাংশন কখন ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন ফাংশন হবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। ধরো মনে করো তোমার কাছে এফএক্স একটা ফাংশন আছে, এই ফাংশনটা যদি লেখচিত্র অঙ্কন করতে যাই, ধরো মনে করে এটা লেখচিত্র অঙ্কন করতে গেছি, এই ফাংশন লেখচিত্র অঙ্কন করার জন্য আমি এইভাবে করছি, ঠিক এই পজিশনে এসে এফএক্স এর কোনো মান নেই, অ্যান্ড এখান থেকে শুরু করে আবার এফএক্স এর মানগুলো আছে, ঠিক আছে? সো ঠিক এই পজিশনে এফএক্স এর কোনো মান পাবো না, মানে কি ঠিক এই পজিশন যদি আমাদের এ হয়, এই পজিশনটা যদি আমাদের এক্স এর মান এ হয়, তাইলে আমাদের এফএক্স এর কোনো মান পাওয়া যায় না, ঠিক আছে? মান পাওয়া যায় না। এখন চিন্তা করো, এটাকে বলি আমরা ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়। ডিসকন্টিনিউয়াস ফাংশন অ্যাকচুয়ালি দুই ধরনের হয়। একটা হলো ডিসকন্টিনিউইটি, অ্যাকচুয়ালি ডাইরেক্ট ডিসকন্টিনিউইটি, যেখানে আমার ডাইরেক্ট মনে করো আমরা যদি কলম দিয়ে আঁকতে যাই, ঠিক এই পজিশনে আমার কলমটা উঠাইতে হয় এবং তারপরে এই পজিশন থেকে আবার কলম দিয়ে আঁকতে হয়, ঠিক আছে? এটাকে বলা হয়, এটা হলো নর্মাল ডিসকন্টিনিউইটি। আর একটা ডিসকন্টিনিউইটি যেটা আছে সেটা হলো শার্প কর্নার ডিসকন্টিনিউইটি। তোমার কাছে এমন একটা ফাংশন আছে এফএক্স, যে ফাংশনের অবস্থা হলো এরকম,
এরকম একটা অবস্থা আছে, যে ফাংশন এরকম একটা অবস্থা আছে যেখানে আসলে ঠিক একটা জায়গায় শার্প একটা কর্নার আছে, একটা জায়গায় শার্প একটা কর্নার আছে, এটাকে বলা হয় শার্প কর্নার ডিসকন্টিনিউটি। এখানে হয়তোবা আমার কলম উঠানো লাগে না, কিন্তু এই পজিশনটার জন্য আমার লেখচিত্রটা শেষ করতে টাইম বেশি লাগছে, হ্যাঁ সময় বেশি লাগছে এবং এফোর্টও বেশি লাগছে, এই জন্য এটাকে বলা হয় শার্প কর্নার ডিসকন্টিনিউটি, শার্প কর্নার ডিসকন্টিনিউটি। সো দুই ধরনের ডিসকন্টিনিউটি থাকে, একটা নর্মাল ডিসকন্টিনিউটি থাকে, যেটা আরেকটা হলো শার্প কর্নার ডিসকন্টিনিউটি থাকে, বা অবিচ্ছিন্ন ফাংশনে এই দুই ধরনের উপায় থাকে। অবিচ্ছিন্ন ফাংশনের জন্য আমরা ঠিক একটা যে জায়গায় বলি, ধরো মনে করো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, ধরো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু একটা মান আছে। সো এই ঠিক এই পজিশনে এক্স এর মান এক্স এর মান যখন এ বসাবো তখন আমি এফ অফ এক্স এর কোনো মান পাবো না। এখন একটু খেয়াল করো, আমরা এই লেখচিত্রটাকে একটু ধরবো, এই লেখচিত্রটাকে ধরবো এবং চিন্তা করবো যে ভাইয়া ঠিক এই পজিশনে আমাদের মান কত, এই পজিশনে আমাদের মান কত, এই পজিশনে মান কত, এই পজিশনে মান কত এবং এই পজিশনে মান কত। দেখবা সব জায়গায় তুমি মান পাচ্ছ, কিন্তু ঠিক এই পজিশনে এসে তুমি কোনো মান পাচ্ছ না, ঠিক আছে, মান পাচ্ছ না। একই রকম ভাবে এই পজিশনে পরেও তুমি মান পাচ্ছ, এখানেও মান পাচ্ছ, এখানেও মান পাচ্ছ, এখানেও মান পাচ্ছ, হ্যাঁ, কিন্তু ঠিক এই পজিশনে তুমি আর মান পাচ্ছ না। সো আমরা বাম দিক থেকে যখন আসলে এই মানটার দিকে অ্যাপ্রোচ করছি তখন একটা মান আছে। তো বাম মানে কি, এই দিক থেকে, বাম মানে কি আমার এই দিক থেকে, তোমাদের জন্য বাম মানে এই দিক থেকে, বাম দিক থেকে যখন আমরা অ্যাপ্রোচ করছি ঠিক এই পজিশনে আমরা মান পাচ্ছি না, কিন্তু ডান দিক থেকে যখন অ্যাপ্রোচ করছি আমরা তখনও আমরা মান পাচ্ছি না, মানে একটা ভ্যালুর কাছাকাছি। ধরো এদিকে সবগুলো এক্স এর মান 1 2 3 4, ধরো মনে করি এটা হলো 5, ঠিক আছে, 6 7 8, এটা হলো এক্স এর মান, ঠিক আছে। ঠিক 5-এ আমরা দেখছি এই জায়গায় কোনো মান পাচ্ছি না, এখানে কোনো মান পাচ্ছি না। সো এই পজিশনে এফ অফ 5-এর জন্য কোনো মান নেই, ঠিক আছে, কোনো মান নেই, ওকে, কোনো মান নেই। সো এই ধরনের ডিসকন্টিনিউ ফাংশনের জন্য আমরা অ্যাকচুয়ালি মূলত আমাদের লিমিটের আলোচনা। লিমিট কি, লিমিট হলো এমন একটা মানে সরি এমন একটা কনসেপ্ট যেটা তোমাকে অ্যাকচুয়ালি বুঝায় যে ভাইয়া কোনো একটা জায়গায় নির্ভয়, হ্যালো নির্ভয়, কি অবস্থা? লিমিট কি ভাইয়া? এমন একটা কনসেপ্ট যেটা আসলে তোমাদেরকে বোঝায় আসলে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে বা কোনো একটা কিছুর ক্ষেত্রে আমরা কোন মানে প্রান্তিক মান কোনটা সেটা আসলে বের করতে পারি কিনা, ঠিক আছে। এই জিনিসটাকে খুব সুন্দরভাবে সংজ্ঞায়িত করা হয় এইভাবে। ধরো মনে করো লিমিটকে আমরা খুব সুন্দরভাবে সংজ্ঞায়িত করি এইভাবে, ঠিক যে তোমার কাছে যদি কখনো এরকম থাকে এফ অফ এক্স একটা ফাংশন থাকে এবং এফ অফ এক্স এর মানটা একটা নির্দিষ্ট মানের কাছাকাছি যাচ্ছে, কোনো একটা নির্দিষ্ট মানে এক্স এর মান একটা নির্দিষ্ট মানের কাছাকাছি গেলে, ধরো এক্স এর মান আমার এর কাছাকাছি গেলে আমাদের এফ অফ এক্স এর মান আমাদের এল এর কাছাকাছি একটা মানে যায়, তখন আমরা এই জিনিসটাকে সুন্দর করে ম্যাথমেটিক্যাল ভাষায় লিখি যে ভাইয়া আমাদের লিমিট এক্স টেন্ডস টু এর জন্য এফ অফ এক্স এর মান ইজ ইকুয়াল টু এল। ওকে, খুব সুন্দর করে এই কথাটা লিখি, এটাই হলো লিমিটের সংজ্ঞা, যেখানে বলা হয়েছে লিমিট এক্স টেন্ডস টু এর জন্য এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল। ওকে, আশা করি লিমিট কি জিনিস এটা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি। ধরো মনে করো আবার বুঝাচ্ছি তোমাদেরকে, সেটা হলো কি আমাদের কোনো একটা ফাংশনের জন্য, ধরো মনে করো এক্স ফাংশনের মানটাকে আমরা যদি এক্স বসাই, এক্স এর জায়গায় এ বসাই, এর জন্য ফাংশনের মান এক্স এর মান যত এর কাছাকাছি যায় তত এফ অফ এক্স এর মান এল এর কাছাকাছি যায়। জিনিসটা একটু আরো সিম্পলভাবে বুঝাই, ধরো মনে করো এফ অফ এক্স এর মান দেওয়া আছে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, ঠিক আছে, এক্স মাইনাস 1। সো আমি যখন তোমাকে বলবো ধরো মনে করো এক্স এর মান হইলো 2, এক্স এর মান ধরো মনে করো 2, হ্যাঁ এক্স এর মান 2 বসালে কি আসে এখানে মানটা এসে পড়ে, ধরো মনে করো আমি দেখো উপরে 3 নিচে হইলো আমাদের 1, তার মানে 1, যার মানে অ্যান্সার এসে পড়ে কত 3। সো এখন একটু চিন্তা করি আমরা যে ভাইয়া এক্স এর মান 2 না, আমরা জাস্ট চিন্তা করতেছি এক্স এর মান ধরো মনে করো আমরা কত কাছাকাছি আছে, 2 এর কাছাকাছি, এক্স এর মান 2 এর যত কাছাকাছি যাবে ভাইয়া 2 এর যত কাছাকাছি যাবে এফ এক্স এর মান 3 তত কাছাকাছি যাবে না এখানে। যেমন কি 2 এর মান এখানে 2 এর জায়গায় তুমি মনে করো বসাইলা 1.01, যদি বসাও বা 2 এর জায়গায় তুমি 3 বসাও, ধরো মনে করো 3 এর জায়গায় তুমি 3 বসাও বা 3 বসায় বা 2.5 বসাও, যদি 2.5 বসাও এখানে মান কত আসে দেখো, 2.5 প্লাস 1 ডিভাইডেড বাই কত আমাদের 2.5 মাইনাস 1, তার মানে কি 0.5, আর এখানে আমাদের 2.5 প্লাস 1 কত আমাদের 3.5, কত আসে দেখো 3 কাছাকাছি একটা মান আসবে, ঠিক আছে। সো যেটা আমি তোমাকে বলছি যে 2 এর কাছাকাছি গেলে মানটা এরকম করে আসে। আরো সুন্দর একটা উদাহরণ দেওয়া যায়, যেমন মনে করো এফ অফ এক্স এর মান, এই উদাহরণটা অ্যাকচুয়ালি তেমন একটা কাজ করে না। এফ অফ এক্স এর মান আমাদের হইতে পারে এক্স প্লাস 5, এখানে এক্স এর মান 1 এর যত কাছাকাছি হবে, হ্যাঁ অনেক যখন যত কাছাকাছি হবে আমাদের এফ এক্স এর মান দেখবা 6 এর তত কাছাকাছি যাচ্ছে। ওকে,
আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এটা হলো লিমিট। আসলে লিমিট আমরা কোথায় কাজে লাগাই? আসলে লিমিট আসলে আমাদের লিমিটের অস্তিত্ব বের করার জন্য কাজে লাগে। একটা জায়গায় লিমিটের অস্তিত্ব তখনই থাকবে যখন বামবর্তী লিমিট এবং ডানবর্তী লিমিট দুইটাই সেম হবে। তোমাদের একটা ম্যাথ না দেখালে অ্যাকচুয়ালি জিনিসটা অ্যাকচুয়ালি অকওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে? আগে একটা ম্যাথ দেখি, তারপর বামবর্তী এবং ডানবর্তী লিমিটটা অ্যাকচুয়ালি বুঝাই দিয়ে আসি। ওকে, সো প্রথমে একটা ম্যাথ দেখো, আমাদের এখানে সুন্দর করে বলা আছে। এই ম্যাথটা কি আসছে, কি বলা আছে সেটা একটু দেখে নিই আমরা। আমাদেরকে উপরে এবং নিচে দুইটা বীজগণিতিক রাশি দেওয়া আছে। আমাদের উপরে এবং নিচে দুইটা বীজগণিতিক রাশি দেওয়া আছে। উপরে দেওয়া আছে আমাদের x⁴ প্লাস 3x² মাইনাস 1, নিচে হইল 3x⁴ প্লাস x³ মাইনাস 2x। ঠিক আছে, দুইটা রাশি দেওয়া আছে, দুইটা রাশি দেওয়া আছে। মনে রাখবা এক্স এর মান যখন ইনফিনিটির কাছে যাবে, এক্স এর মান যখন ইনফিনিটির কাছাকাছি কোথাও একটা যাবে, বা আমাদের অসীমের কাছাকাছি কখনো একটা যাবে, বা অসীম মানে কি, এক্স এর মান এক্স এর জায়গায় জাস্ট আমরা অসীমের মানটা বসায় দিব। যদি বসায় দিই তাহলে আমাদের লিমিটের অস্তিত্ব থাকবে না। লিমিটের কি থাকবে না? কোনো অস্তিত্ব থাকবে না। তুমি ইনফিনিটি বসায় দেখো, লিমিটের কোনো অস্তিত্ব থাকবে না, এরকম একটা মান আসবে তোমার, এরকম একটা মান আসবে, ইনফিনিটি ডিভাইড বাই ইনফিনিটি। সো আমাদের কি করতে হবে? ওই জিনিসটা ঠিক করতে হবে। ডট মেথড থেকে শুরু করে আরও মেথড দিয়ে আমরা ঠিক করবো, কিন্তু আমাদের ম্যাথগুলা কাইন্ডা এরকম হয়। সো যদি এটা সলভ করতে যাই, অবশ্যই লিমিটের অস্তিত্ব থাকা লাগবে, তাই না? আর লিমিটের অস্তিত্ব রাখার জন্য, লিমিটের অস্তিত্ব থাকার জন্য আমাদের একটা জিনিস শিখতে হয়, সেটা হলো ডানবর্তী লিমিট কি, বামবর্তী লিমিট কি। তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো মনে করো আমাদের লিমিট, আমরা ওখানে বলছিলাম লিমিট x⁻⁴ আমাদের যদি 0 হয়, তাহলে আমাদের এখানে একটা দিয়ে দিলে f(x) এর মান কত হবে। ধরো মনে করো f(x) এর মান কত হবে, আমি বললাম x এর মান 0-র কাছাকাছি হলে f(x) এর মান, ধরো মনে করো x এর মান, ধরো মনে করো x এর কাছাকাছি, x এর মান আমাদের যদি এর কাছাকাছি হয়, আমি বলছিলাম এটার মান l এর কাছাকাছি হবে। সো এটাকে আমি সংখ্যা রেখে দেখাই, সংখ্যায় রেখে দেখাই। সো ধরো এই জায়গায় আমাদের মানটা f(x) এর মান যেটা হলো l আসলে অন্তর্ভুক্ত আছে। এই জায়গায় আমাদের f(x) এর মান lটা অন্তর্ভুক্ত আছে, এবং ঠিক এখানে আমাদের f(x) এর মান l আসতেছে। সো আমি কি করছি, আমি লিমিটের x এর মান যখন আমি a বসাই দিলাম, লিমিটের x এর মান যখন a বসাই দিলাম, আমাদের মানটা l আসছে। কিন্তু l এর ঠিক আগে এদিকে হলো মানগুলো একটু কল্পনা করছি, এদিকে একটু মানগুলো কল্পনা করতেছি, ঠিক আছে? আমি লিমিটের মান a বসাইতে পারবো না যে আমাদের এখানে মানটা যাতে l আসে। সো আমি কি করলাম, x এর মান আমি ধরুন এই জায়গাটা বসালাম, এই জায়গাটা মানটা বসালাম, আমাদের মানটা এল এর কাছাকাছি আসবে, কিন্তু এল আসবে না। আবার এখানেও এর মান, এক্স এর মান এ বসাইলাম, যেটা এল এর কাছাকাছি আসবে, কিন্তু ঠিক এ আসবে না। যখন এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, তখনই আমাদের লিমিটের ভ্যালুটা বুঝে যাচ্ছে। সো বামবর্তী লিমিটটা কি ভাইয়া? বামবর্তী লিমিটটা কি, তোমাকে যদি একদম খুব সুন্দরভাবে ফ্যাশন ভাবে বুঝাই, তাহলে লিমিট ধরো মনে করো কোনো একটা মান আছে তোমাদের x → 0, হ্যাঁ 0, এটার জন্য আমাদের f(x) এর মান হলো আমাদের x+1, এটার জন্য আমাদের মানটা x+1 ডিভাইডেড বাই x-1। x এর মান যদি আমি 0 বসাই, x+1 ডিভাইডেড বাই x-1 দিলে ভালো হবে না, x² প্লাস x আর এখানে 2x। যদি এরকম একটা ফাংশন থাকে, তাহলে একটু দেখো আমাদের কি হয়, জিনিসটা আমাদের কি হয় ভাই, এটার জন্য আমরা অনির্ণয় একটা আকার পাবো। কিন্তু আমি যদি বলি লিমিটের মান, x এর মান মাইনাসের দিক দিয়ে 0-র কাছাকাছি, এবং একটা প্লাসের দিক দিয়ে 0 কাছাকাছি, আর প্লাস 0 মাইনাসের দিক দিয়ে 0 কাছাকাছি, এরকম যখন একটা সিচুয়েশন হবে, তখন মানটা আসলে কি দাঁড়ায়? উপরে দেখো 0টা যদি মাইনাসের দিক দিয়ে বসো এবং প্লাসের দিক দিয়ে বসো, আলাদা আলাদা দুইটা মান পাবা। মাইনাসের দিক দিয়ে বসে দিয়ে কি বোঝাচ্ছি, ধরো মনে করে x এর মানটা তুমি বুঝাইতে গেছো, এটা হলো 0, এগুলো হলো -1, -2, -3, এবং এদিকে হলো 1, 2, 3 ইত্যাদি মান আছে। এই যদি কল্পনা করো, মাইনাসের দিক থেকে 0-র কাছাকাছি কোনো একটা ভ্যালু আসা মানে কি ভাইয়া? মাইনাসের দিক দিয়ে 0 কাছাকাছি ভ্যালু আসা মানে কি? সেটার মান হইতে পারে -0.1, মান হইতে পারে -0.00001, মান হইতে পারে -0.0000001, ওকে, ইত্যাদি মান হইতে পারে। অনেকগুলো মান এখানে আমাদের হইতে পারে, ঠিক আছে? অনেকগুলো মান আমাদের হইতে পারে, এবং এই মানগুলো কি আসলে 0-র কাছাকাছি, তবে এক্স্যাক্টলি 0 না। এইগুলোকে আমরা বলবো বাম দিকবর্তী বা বাম দিক থেকে আসা মানগুলো, ঠিক আছে? এবং আমাদের আরেকটা মান হইতে পারে, আমি মানগুলো ধরতে পারি যেটা 0-র কাছাকাছি বাট 0 না, সেটা হলো কি আমাদের, ধরো মনে করো 0.1, অথবা আমি ধরতে পারি 0.0000001, বাট ওটা কি আমাদের 0-র কাছাকাছি একটা মান বা 0 সমান মান না, ঠিক আছে? যদি এরকম হয়, আমরা বাম দিক থেকে কোনো একটা কিছুর মান নিয়ে আমরা 0-র কাছাকাছি যাচ্ছি, তখন আমরা সেটাকে বলি বামবর্তী লিমিট। কি বলি আমরা? বামবর্তী লিমিট। এবং ডান দিক থেকে যখন একটা জিনিসের কাছাকাছি যাব, তখন সেটাকে আমরা বলি ডানবর্তী লিমিট, ঠিক আছে? আমরা আশা করি যখন ডান দিক থেকে যাব, তখন সেটাকে ডানবর্তী লিমিট বলি, বাম দিক দিয়ে যখন যাব, সেটাকে আমরা বামবর্তী লিমিট বলি। আমরা আশা করি এইটুকু যদি বুঝতে পারি, তাহলে আমাদের হবে। যদি এইটুকু বুঝতে পারি, তাহলে ইনিশিয়াল ধারণা যে ফেজটা থাকে, সেটা আমাদের শেষ হয়ে যায়। আমরা এইটুকু বুঝছি কিনা একটু জাস্ট আমাকে কমেন্টে জানাও সবাই, ওকে? কমেন্টে একটু সবাই জানিও।
ওকে গাইস, কমেন্ট একটু সবাই জানাও, এক্সট্রিমলি সরি অ্যাবাউট দিস, যে তোমাদের একটু কঠিন ক্লাস হয়তো বা নেওয়া হয়েছে। এগুলো যখন আমরা ধারণা ক্লাস নিই না, এগুলো একটু বেশি কঠিন হয়ে যায়, কোনো জায়গায় লিমিট থাকবে কি থাকবে না এগুলো সব কিছু বুঝবো। এগুলো যদি বুঝতে চাই তাহলে আমাদের একটা ম্যাথ করে আসতে হবে, ঠিক আছে? আমরা একটা ছোট্ট একটা ম্যাথ করবো এবং সেখানে কি আমরা জাস্ট দেখাবো যে এই জিনিসটা আসলে কীভাবে হিসাব করা হয়, ঠিক আছে? একটা ম্যাথ যদি তোমরা করো তাহলে আমরা বাকিটা আমাদের ইজিলি করা যাবে। আমাদের যখন এই ম্যাথটা বসে, এরকমই বোর্ডে অনেকগুলো ম্যাথ আসছে তোমাদের, যখন এরকমই বসে আমাদের সোজা কথা উপরে আমাদের এখানে আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। হ্যাঁ, আমাদের এক্সের মান ইনফিনিটি বসাইতে হবে। যদি ইনফিনিটি আমরা বসাই তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার মাইনাস 1 এবং নিচে আমাদের 3x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 2x আছে। সো আমরা ডাইরেক্ট যদি ইনফিনিটি মানটা বসায় দিই তাহলে কয়েকটা অনির্ণয় আকার আসবে, একটা অনির্ণয় আকার আসবে। অনির্ণয় আকারটা কেমন দেখতে? ভাই অনির্ণয় আকার হইতে পারে ইনফিনিটি ডিভাইড বাই ইনফিনিটি। তোমরা কয়টা অনির্ণয় আকারের ব্যাপারে জানো? 0/0 হইতে পারে, তোমার হইতে পারে ইনফিনিটি টু দি পাওয়ার 0, তোমার হইতে পারে 0 টু দি পাওয়ার ইনফিনিটি। তোমাদের এই ধরনের অনির্ণয় মূলত চারটা মান আছে, আরও বেশ কয়েকটা অনির্ণয়ের কথা বলা যায়, এই ধরনের অনির্ণয় মান আসলে তুমি আসলে লিমিটের ম্যাথটা হয়নি, বা ওখানে আমাদের মানটা পাইনি, বা লিমিট এক্সিস্ট করে না, ঠিক আছে? লিমিট এক্সিস্ট, কোনো একটা অনির্ণয় মান আসলে ওখানে লিমিট এক্সিস্ট করে না। সো আমরা আসলে কি অনির্ণয় মানটা সরাইতে হবে। যদি সরাইতে চাই আমরা এখানে ছোট্ট একটা ফাংশন করি, সেটা হলো কি আমাদের এক্স টেন্ডস টু যখন ইনফিনিটি দেওয়া থাকে, আমরা এইখানে উপর থেকে এক্স এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকটাকে কমন নেই, যেমন কি উপর থেকে যদি আমরা এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিই তাহলে আমাদের জিনিসটার ভিতরে মান আসে আমাদের 1 প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস না মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। আবার এইখানে মান আসে আমাদের এক্স টু দি পাওয়ার 4কে যদি কমন নেই, আমার মান আসে অনেকটা এরকমভাবে যে 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4। ওকে, এবার তোমাকে যদি আমি বলি এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 4 কাইটা দিতে, তাহলে আমাদের মানগুলো যেমন কেন আসে সেটা হলো আমাদের লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য আমাদের মান আসে 1 প্লাস 3 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 2 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4। আমরা মানগুলো যদি বসায় দিই, এক্সের মান যদি ইনফিনিটি বসায় দিই, মানগুলো তাহলে অটোমেটিকলি আসে। দেখো এখন যদি এক্সের মানগুলো সব ইনফিনিটি বসায় দিই তাহলে মানগুলো কি আসে? দেখো ভাই একটা মান আসছে হলো 1 উপরে প্লাস 3 ডিভাইড বাই এক্স স্কোয়ার, মানে কি ইনফিনিটি টু দি পাওয়ার স্কোয়ার। এক্সের জায়গায় জাস্ট ইনফিনিটি বসায় দেবো, ইনফিনিটি টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই ইনফিনিটি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইড বাই ইনফিনিটি মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স টু ইনফিনিটি টু দি পাওয়ার 4। যদি এরকম আইসা পড়ে 2 ডিভাইড বাই ইনফিনিটি টু দি পাওয়ার 4 যদি আইসা পড়ে তাহলে আলটিমেটলি মানটা কি ভাইয়া? তোমার কাছে কখনো যদি এরকম থাকে 1 ডিভাইড বাই ইনফিনিটি বা এনিথিং ডিভাইডেড বাই ইনফিনিটি, সেটার মান কি? এটা কি জানো তোমরা? বাই ইনফিনিটি এটার মান কি জানো তোমরা? এটার মান আমরা আলটিমেটলি লিখি 0। এটার মান কি লিখি? আমরা 0 লিখি। কেন ভাইয়া আমরা ছোটোবেলায় একটা কথা শিখে আসছিলাম, সেটা হলো আমরা যদি 1 ডিভাইড বাই 0 লিখি সেটাকে আমরা ইনফিনিটি লিখি। একটা কাজ করি, আর গুণ করে দিই, তার মানে কি 1 ডিভাইড বাই ইনফিনিটি হয়ে যায় আমাদের 0, ঠিক আছে? আমরা 1 ডিভাইড বাই 0 যদি ইনফিনিটি হইতে পারে তাহলে কেন আমাদের 1 ডিভাইড বাই ইনফিনিটি আমাদের 0 হইতে পারে না? তার মানে এইটাও লিখতে পারি আমরা এনিথিং ডিভাইডেড বাই 0, মানে যে কোনো কিছু, যে কোনো নাম্বার হোক সেটাকে যদি আমরা ইনফিনিটি লিখতে পারি, তার মানে আমি এটাও লিখতে পারি এনিথিং, মানে যা ইচ্ছা তা থাকুক, হ্যাঁ, ওটা যদি ইনফিনিটি দিয়ে ভাগ দিই সেটা মানে আমরা 0 লিখতে পারি না? যদি পারি তাহলে আমাদের বলো তো এখানে মানটা কি আসে? এটুকুর জন্য আমরা মান পাবো 0, এটুকুর জন্য আমরা মান পাবো 0, এটুকুর জন্য আমরা মান পাবো 0, এটুকুর জন্য আমরা মান পাবো 0। যদি 0 পাওয়া যায় তার মানে আমাদের এখানে উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে হলো 3। আশা করি বুঝতে পারছো, আশা করি এইটুকু অন্তত ক্লিয়ার হয়েছে, ঠিক আছে ভাইয়া? বুঝছি ভাইয়া, এইটুকু অন্তত ক্লিয়ার হয়েছে ভাইয়া। এটুকু অন্তত যদি ক্লিয়ার হয়, তোমাদের কমেন্টগুলো আমার কাছে প্রায় 2-2.5 মিনিট পর আসে, ঠিক আছে? মনে হচ্ছে 2 মিনিট পর আসতেছে, এই জন্য আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ বুঝতে পারছি অনেকে। থ্যাংক ইউ ভাইয়া। বেশি কনসেপচুয়ালে চলে গেলে এই সমস্যাটা হয়। আমাদের অ্যান্সার দেখো, অ্যান্সার হলো 1/3। ওকে, এবার ডানবর্তী লিমিট এবং বামবর্তী লিমিটে বসানোর জন্য আমাদের কিছু জিনিসপত্র লাগবে। হ্যাঁ, প্রথমেই তোমাদের একটু বলবো, একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি, ডানবর্তী লিমিট এবং বামবর্তী লিমিটটা ক্লিয়ার করি, তারপরে আসলে তোমাদের কাছে আসবো, ঠিক আছে? ধরো মনে করো আমাদের কাছে একটা উদাহরণ নিয়ে নেই, তারপরে আসলে আমাদের এই জিনিসটার জন্য আসি। তো আমাদের একটা উদাহরণ নেই হলো 3x স্কোয়ার মাইনাস 12x। একটা উদাহরণ নিয়ে ধরো fx ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 12x, আর নিচে হলো আমাদের আছে, ধরো মনে করো নিচে আছে আমাদের 3x মাইনাস 6x, 3x মাইনাস 6।
ওকে 3x - 6 এখানে একটু চিন্তা করো আমাদের এই জিনিসটা এই ফাংশনটা অনির্ণেয় হয় একটা জায়গায় অনির্ণেয় হয় বা আমাদের এই ফাংশনটার মান এক জায়গায় আমরা পাই না কোথায় পাই না চিন্তা করতে পারবা তোমরা আমার ফাংশনে যদি লেখচিত্র অঙ্কন করি লেখচিত্রটা কাইন্ডা এরকম হয় ভাইয়া লেখচিত্রটা কাইন্ডা এরকম হয় ঠিক আছে এরকম একটা লেখচিত্র হয় ঠিক আছে কিন্তু কোথাও একটা মান পাওয়া যায় না কোথায় মান পাওয়া যাবে না বলতে পারবা সেটা হলো আমাদের ঠিক এই পজিশনটা যখন আমাদের 3x - 6 এর মান যখন আমাদের 0 হয় আমরা এটা ফাংশনের ক্লাসে দেখছিলাম যেখানে আমরা বলতে পারবো 3x এর মান আমাদের 6 সুতরাং x এর মান কত আমাদের 2 তার মানে কি যখন আমাদের x এর মান কোথাও আমাদের ট্রু হয় ধরো আমরা এখানে 1 এখানে হলো 2 x এর মান কত এখানে 2 x এর মান যখন আমাদের 2 হয় তখন ঠিক এই পজিশনে আমরা কোনো মান পাই না ফাংশনটা কি হয়ে যায় আমাদের ফাংশনটা কি হয়ে যায় ডিসকন্টিনিউয়াস হয়ে যায় সো ঠিক এই ডিসকন্টিনিউয়াস একটা ফাংশনের ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস এই ফাংশনের ক্ষেত্রে আমাদের লিমিটের আলোচনাটা আসে লিমিট কি করে তোমাদের এই ডিসকন্টিনিউয়াস ফাংশনের যে সীমাস্থ মান যেটাকে আমি একটু লেখা দিই সুন্দর করে সীমাস্থ মান নির্ণয় করে লিমিট মানে কি সীমাস্থ মান নির্ণয় করে সীমাস্থ মান মানে কি ভাইয়া আমি এদিক থেকে উঠতেছি দেখো ভাইয়া আমি এই দিক থেকে উঠতেছি উঠতে ঠিক এই পজিশনে আসছি উইশা ঠিক এই পজিশনে আমি মান পাইলাম না ঠিক আছে আরেকজন এই দিক থেকে নামতে ঠিক এই পজিশনে এসে সে বললো এখানে আমি এসে মান পাইলাম না ঠিক আছে এই যে এই দিকটা যে একদম কাছাকাছি যে মানটা একদম কাছাকাছি যে বর্ডার লাইন যে মানটা যেখান থেকে আর কন্টিনিউসিটি নাই যেখানে আর কন্টিনিউ করে নাই যেই বর্ডার লাইনে যে মানটা ওটাকেই আমরা বলতেছি ভাইয়া ওটাকে আমরা বলতেছি লিমিট ভ্যালু কি বলি আমরা লিমিট ভ্যালু ভাইয়া কি বলি আমরা লিমিট ভ্যালু ঠিক আছে লিমিট ভ্যালু তার মানে লিমিটিং ভ্যালু অনেকে আমরা লিমিটিং ভ্যালুও বলি লিমিটিং মানেটা ভুল হচ্ছে লিমিটিং ভ্যালু ঠিক আছে লিমিটিং ভ্যালু সো আমার কাজ হলো এই ফাংশনটার লিমিটিং ভ্যালু কত একটু আগে আমরা একটা লিমিট ভ্যালু বের করে দেখাইছি এই ফাংশনটার লিমিটিং ভ্যালু কত ঠিক আছে লিমিটিং ভ্যালু ভাই আমাকে বলো তো কোন জায়গায় ঠিক মান নাই এটা কত মানে এই ফাংশনটা কত মানে আসলে ডিসকন্টিনিউয়াস কেউ একটু বলতে পারবা আমাদের x এর মান কত হইলো এই ফাংশনের ডিসকন্টিনিউটি দেখায় বলতে পারবো আমাকে বলো তো একটু কমেন্টে দেখি ভাই একটু বলো কমেন্টে একটু দেখতে চাচ্ছি যে x এর মান কত হইলে আমাদের এই ফাংশনের ডিসকন্টিনিউটি দেখায় বলো তো আমি ইউটিউব থেকে অনেককে দেখতে পাচ্ছি যে ভাইয়া কি দেখতে পাচ্ছি এখানে 2 ভেরি গুড দীব্রজিৎ পাউল থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আমি উদাহরণ দিয়ে বোঝানো লাগবে আমার কত আমাদের 2 x এর মান যখন আমরা 2 বসাবো তখন আমাদের কি হয় ভাইয়া আমাদের লিমিটিং ভ্যালুটা পাওয়া যায় সো আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করবো আসলে কি x এর মান 2 বসাইলে এই ফাংশনে যদি x এর মান আমি 2 বসাই আমি কখনোই কি পাবো না ফাংশনে একটা লিমিটিং ভ্যালু পাবো না কারণ কি আমার ফাংশনটা আসলে ডিসকন্টিনিউয়াস যেহেতু আমাদের ওই জায়গায় মানটা পাওয়া যাবে না আমাদের মানটা পাওয়া যাবে না এখন তাহলে কি বসানো যায় ভাইয়া 2 বসানো তো হবে না 2 এর কাছাকাছি একটা মান বসানো লাগবে যখনই আমরা যে ওয়ার্ডটা আনি যে কাছাকাছি একটা মান বসানো লাগবে সেটাই হলো ভাইয়া আমাদের x টেন্ডস টু 2 মানে কি একটু এর কাছাকাছি একটা মান যেটা হইতে পারে 1.999999 হ্যাঁ 12 হইতে পারে কিন্তু এক্স্যাক্টলি 2 না একই রকম ভাবে ওই মানটা হইতে পারে ভাইয়া 2.000000001 কিন্তু এক্স্যাক্টলি 2 না ঠিক আছে এমন দুইটা মানের জায়গায় x এর এমন দুইটা মানের জন্য আমরা fx এর একটা মান নির্ণয় করা ট্রাই করব বা লিমিটিং ভ্যালু নির্ণয় করা ট্রাই করব যেটাকে আমরা খুব সুন্দরভাবে ম্যাথমেটিক্যাল ভাষায় কি বলছিলাম আমরা লিমিট x টেন্ডস টু এর জন্য বা বা যে কোনো একটা কাছাকাছি একটা মানের জন্য হ্যাঁ আমাদের fx এর মান কত আমাদের fx এর মান হলো l fx এর মান কত আমাদের l লিমিট x টেন্ডস টু এর জন্য fx এর মান কত আমাদের l যদি এই জিনিসটাকে এত সুন্দর করে গুছিয়ে টুচিয়ে বলি বা এই ম্যাথটার জন্যই আমাদের জন্য বলি তাহলে হয়ে যায় জিনিসটা যে ভাইয়া আমাদের এই ম্যাথটার জন্য আমাদের লিমিটিং ভ্যালু বের করার উপায় কি ভাইয়া তখন তোমাকে আমি ডাইরেক্টলি বলবো ভাইয়া লিমিটিং ভ্যালু ডাইরেক্টলি বের করার উপায় কি আমাদের লিমিট fx এর মান কত 3x² - 12x হ্যাঁ আর নিচে আমাদের কি 3x - 6 আমাদের লিমিটিং ভ্যালু বের করা যাবে কি ভাইয়া x এর মান যখন 2 এর কাছাকাছি হবে তার মানে কি x টেন্ডস টু কার ভাইয়া 2 এর কাছাকাছি বলছিলাম কার কাছাকাছি a এর কাছাকাছি এখানে কত হবে ভাই 2 এর কাছাকাছি একটা মান হবে আশা করি বুঝতে পারছো এই জিনিসটার মান যখন বের করব আমরা বলবো লিমিটিং ভ্যালু বের করছি এখন ভাইয়া একটা নির্দিষ্ট জায়গায় কোনো একটা জিনিসের লিমিট থাকবে কি থাকবে না সেটা বুঝবো আমরা দুইটা উপায়ে এর বাম পক্ষ লিমিট আমাদের কত হবে ডান পক্ষ লিমিট আমাদের কত হবে বাম পক্ষ লিমিটের মান এবং ডান পক্ষ লিমিটের মান যদি সমান হয় তখন সে জায়গায় লিমিট থাকবে না হলে থাকবে না একটা এক্সাম্পল দেই ভাইয়া কখন লিমিট থাকবে কখন লিমিট থাকবে না এই এক্সাম্পলটা দিয়ে বুঝাই ভাইয়া লিমিট
কি বুঝেছিলাম, লিমিট এক্স টেন্স টু 2 এর জন্য উপরে মান ছিল 3x², নিচে হলো আমাদের মান কত ছিল, হ্যাঁ 12x, নিচে আমাদের মান কত, আমাদের 3x - 6, 3x - 6। একটু চিন্তা করো ভাই, একটু চিন্তা করো, জাস্ট একটু চিন্তা করো। হ্যাঁ, x এর 2 এর কাছাকাছি হইলে মানটা থাকবে না। এখন x এর মান আমরা বসাইতে পারবো দুই ধরনের, x এর মান আমরা দুই ধরনের বসাইতে পারবো। আমরা এটা ধরো x এর মান 2, এটা হলো x এর মান ধরো মনে করো এটা হলো x এর মান হলো 1, ঠিক আছে, এটা হলো x এর মান 1 এবং এটা হলো আমাদের x এর মান 3, ঠিক আছে, x এর মান 3। এখন তোমাকে যদি আমি বলি সংখ্যা রেখার এই জায়গায় সুন্দর একটা কথা বলি ভাই, এই ঠিক এই পজিশনটা হলো 1.9, ঠিক আছে, আর ঠিক এই পজিশনটা হলো 2.1, 3 হয় নাই 2.1। তার মানে এই পজিশনটা থেকে যদি আরো বামে যাই, আরো এইদিকে যাই এবং এই পজিশন থেকে আরো ডানে যাই, তাহলে আমরা কি বলবো ভাইয়া, আরো বামে যাই মানে কি এই দিকে আসি, এবং আরো যদি ডানে যাই তাহলে এই দিকে আসি। ভাইয়া কোন পক্ষ থেকে আসতেছি, কোন পক্ষ থেকে যাচ্ছি, আমরা বাম পক্ষ থেকে যাচ্ছি, আর এদিকে কোন পক্ষ থেকে আসতেছি, ডান পক্ষ থেকে আসতেছি। যখন বাম পক্ষ এবং ডান পক্ষ হ্যাঁ থেকে আসা হয়, যখন বাম পক্ষ থেকে আসা হয় তখন সেটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। বাম পক্ষ মানে কি, রাইট হ্যান্ড লিমিট, RHL বলা হয়। ডান পক্ষ থেকে যখন আসা হয় তখন LHL বলা হয়, ঠিক আছে, RHL এবং LHL বলা হয়, ঠিক আছে। আমরা ধরো মনে করো 2 মানে x এর মান 2.1 বসাইলাম, কোন দিক থেকে আসছি, ডান পক্ষ থেকে আসছি। তুমিই বলবা x এর মান আমরা ধরো আমরা বসাইলাম x এর মান হলো 1.9999, আমরা কোন দিক থেকে আসছি বলো তো, কমেন্টে দেখতেছি, কমেন্টে কত আসবে একটু বলে দিও, ঠিক আছে। এটা হলো প্রথম ক্ষেত্রে। x এর মান অন্য ক্ষেত্রে বললাম আমরা x এর মান আমাদের ধরো আমরা x এর মান নিলাম আমাদের 2.0001, ঠিক আছে। বলো তো 2 নাম্বার ক্ষেত্রে আমাদের ডান পক্ষের লিমিট নাকি বাম পক্ষের লিমিট থেকে আসছে, কোন পক্ষ থেকে আসছে, ডান নাকি বাম, একটু জাস্ট বইলো লিমিটে, ঠিক আছে, কোশ্চেনে। এবার তোমাকে একটু চিন্তা করে ভাইয়া, এখন এই মানটা আমরা সুন্দরভাবে কিভাবে লিখি, লেফট হ্যান্ড লিমিটকে আমরা সুন্দরভাবে কিভাবে লিখি। আমরা যখন লেফট হ্যান্ড লিমিট লিখি তখন বাম পক্ষ থেকে যেহেতু আসে, এই জিনিসটাকে সুন্দর করে লিখি, লিমিট x টেন্স টু 2 এর উপর একটা ছোট একটা মাইনাস চিহ্ন, ঠিক আছে। এটাকে আমরা সুন্দর করে লিখবো, বাকি যা কিছু তার মতো, -12x, নিচে হইলো আমাদের কি 3x - 6। একই রকম ভাবে এটা হলো LHL, হইলে RHL এর মান কত আসে, ভাই, RHL এর মান আসে হইলো, হ্যাঁ, লিমিট x টেন্স টু 2 এর উপরে এই ছোট করে প্লাস চিহ্নটা, ঠিক আছে, যেটাকে আমরা লিখতে পারবো 3x² - 12x, নিচে হইলো আমাদের কত, 3x - 6, হ্যাঁ, 3x - 6। এইভাবে সুন্দর করে প্রকাশ করতে পারি। মনে রাখবা আমরা যখন 2 এর উপর প্লাস দিছি সেটা হলো আমাদের ইন্ডিকেট করে RHL কে, বা রাইট হ্যান্ড লিমিট থেকে নিয়ে আসছি, আর 2 এর উপর যখন মাইনাস দিলাম সেটাকে আমরা নির্ণয় করে LHL কে নির্দেশ করে। যখন তোমার RHL এবং LHL এর মান দুইটা পরস্পর সমান হয়ে যাবে তখন তুমি ঠিক বলবো ভাইয়া, তখন তুমি কি বলবা, তখন তুমি বলবা যে এই দুটার মান বের হবে না, তোমার এই দুটার মান বের হবে, এটার একটা মান বের হবে, এটার একটা মান বের হবে। কিভাবে মান বের করবো সেটাও দেখা দিব। মান দুইটা যখন সমান হবে তখন তুমি বলতে পারবা, হ্যাঁ, LHL = RHL, হ্যাঁ, এবং যেহেতু LHL এবং RHL সমান হবে, হেন্স প্রুভড। ওকে, ডান। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার কিনা আমাকে জাস্ট একটু বলো, যদি ক্লিয়ার থাকো তাহলে একটু ক্লিয়ার লিখে দিও। ওকে, ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার লিখে দিও। ওকে ভাইয়া, ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার লিখে দিও। মেইন পেজে অনেকে অন্য ধরনের দিচ্ছে। ভাইয়া তুমি আমার সাথে যোগাযোগ করে এইভাবে, তুমি যদি একটা জিনিস ক্লিয়ার থাকো তাহলে তুমি লিখে দেবে এটা DC। কমেন্টগুলো যেন এরকমই হয় তোমাদের। হ্যাঁ, যদি একটা জিনিসের ব্যাপারে ক্লিয়ার থাকো তুমি লিখবা DC। হ্যাঁ, DC মানে হলো ডান অ্যান্ড ক্লিয়ার, মানে তোমার জিনিসটা নোট করা হয়েছে অ্যান্ড ক্লিয়ারও হয়েছে। ওকে, ডান অ্যান্ড ক্লিয়ার। এবং তুমি যদি মনে করো কিছু এসএস নিতে চাও বা অনেক সময় স্ক্রিনশট নিতে চাই, তখন আমার স্ক্রিনশট নেওয়ার পর আমরা লিখে দিই SSD, স্ক্রিনশট ডান। ওকে, দ্যাট ইজ ইট। বুঝতে পারছি সবাই? DC -400 বলতেছে, একজন +400 বলতেছে। ভাইয়া -400 +400 বলতেছে, এইগুলো না, নট ইকুয়াল টু RHS। ভেরি গুড ভাই, আমরা তো -2 বসাবো না, একটু চিন্তা করো ভাইয়া। যখনই আমরা বলবো LHL এবং RHL নিয়ে বলতেছি, LHL আমি একটা ম্যাথ দেখাই তোমাদেরকে, তাইলে হয়তো বা তোমরা খুব ভাবে বুঝতে পারবা, ঠিক আছে। কথা হলো ম্যাথটা হলো কি লিমিট এক্সিস্ট করে কিনা এটা বুঝাইতে, ঠিক আছে। তোমাদের কাছে এইটা বোর্ড কোশ্চেন দেওয়া যায়, বোর্ড কোশ্চেন, ঠিক আছে। অবিচ্ছিন্নতা আলোচনা করো, একটা ফাংশনে অবিচ্ছিন্নতা আলোচনা করতে বলছে, ঠিক আছে। দ্য এক্সিস্টেন্স অফ লিমিট ওকে,
সো আমি তোমাদেরকে একটু বলতেছি যে যখন আমাদের এরকম হইতে থাকে, যখন আমরা কোনো একটা কিছু লিমিট যদি অবিচ্ছিন্নতা আলোচনা করতে বলছে, তো এখানে তো লিমিট বের করতে বলেই নাই, ঠিক আছে? আচ্ছা, এখানে সুন্দর। ওকে, সো তোমার কাছে একটা ফাংশন বললাম এফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার, একটা ফাংশন ধরে নাও, ঠিক আছে? 16 মাইনাস এক্স স্কোয়ার। সো এই ফাংশনের ক্ষেত্রে তোমাকে আমি বলছি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট পরস্পর সমান হয় কিনা, ঠিক আছে? রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট পরস্পর সমান হয় কিনা। তুমি জানো এখানে লিমিটিং ফ্যাক্টর কত হইতে পারে? এখানে লিমিটিং ফ্যাক্টর হইতে পারে 4, লিমিটিং ফ্যাক্টর হইতে পারে 4, কত হইতে পারে 4। তার মানে কি লিমিট এক্স টেন্ডস টু 4 এর জন্য তোমার এটা চেক করে নিতে হবে যে 16 মাইনাস এক্স স্কোয়ারের মান কত আসে, 16 মাইনাস এক্স স্কোয়ারের মান কত আসে। হ্যাঁ, এইটার কোনো আসলে লিমিটিং ভ্যালু আছে কিনা বা কোনো একটা লিমিটিং ভ্যালু আমরা পাবো কিনা। কীভাবে পাবো আমরা? প্রথমে আমাদের এলএইচএল চেক করতে হবে, চেক করতে হবে বা লেফট হ্যান্ড লিমিটটা চেক করতে হবে। যদি লেফট হ্যান্ড লিমিটটা আমি চেক করতে যাই, তখন আমাদের মানটা কি আসবে? লিমিট, তোমরা বলো লিমিট এক্স টেন্ডস টু আমাদের কি আসবে? 4 মাইনাস, ঠিক আছে? 4 মাইনাস আসবে, 4 এর উপরে এখানে মাইনাস দিব, -4 না ভাই, মাইনাস দিব। আর এখানে হবে কি 16 মাইনাস এক্স স্কোয়ার। ভাইয়া 4 এর উপর মাইনাস থাকুক আর যাই থাকুক না কেন, মানটা কিন্তু এক্স্যাক্টলি 4ই, ঠিক আছে? লিমিটিং ভ্যালু কত আসতেছে আমাদের? মানটা ভ্যালু কত আসতেছে? আমরা যদি মানটা বলি তাহলে আমাদের লিমিটিং ভ্যালু আমরা বললাম, লিমিটিং ভ্যালু কত আসবে? 0 আসবে। কত আসবে আমাদের? মানটা 0 আসবে। কত আসবে? 0 আসবে। আমাদের যদি এক্স এর মান আমাদের 4 এর কাছাকাছি দেওয়া থাকে, যদি আমরা আরএইচএল মান নির্ণয় করতে যাচ্ছি, আরএইচএল এর মানটা নির্ণয় করতে যাচ্ছি, তাহলে আমাদের মানটা কি আসবে? আমাদের লিমিট এক্স টেন্ডস টু 4 প্লাসের জন্য আমাদের মানটা কি আসবে? রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। এখানে আবার মানটা যেহেতু আমাদের 4 বলছি, আমরা 4 বলছি, 4কেই বসাই দিতে হবে। তার মানে লিমিট এক্স টেন্ডস টু 4 এর জন্য আমাদের মানটা জাস্ট বসাই দিয়ে মান কত আসে? 4 4 16, 16 মান 16 থেকে 16 বাদ দিলে 0 এসে পড়ে মান, ঠিক আছে? এখানে কোনো নেগেটিভ বা এই ধরনের কোনো মান আসে না, ঠিক আছে? আমরা এইটা যখন আমাদের নেক্সট ক্লাসে আমরা যখন ম্যাথগুলো করব নেক্সট আজকের ক্লাসে মূলত থিওরি ছিল, ম্যাথগুলো করব, হ্যাঁ, তখন আমরা অ্যাকচুয়ালি ডিটেলসে আলোচনা করব। ওকে, আপাতত তোমাদের বুঝাই কখন লিমিট থাকবে, কখন লিমিট থাকবে না। কখন থাকবে? যখন আরএইচএল এবং এলএইচএল সমান থাকবে তখন থাকবে, আর যখন সমান থাকবে না তখন থাকবে না, ঠিক আছে? লিমিটের আরও বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে, আমরা আলোচনা করব, ঠিক আছে? সো আপাতত আমরা কয়েকটা ম্যাথে চলে যাই। আমরা এই একটা ম্যাথ করছি, আর একটা ম্যাথ আমরা করতে যাচ্ছি, ঠিক আছে? ঠিক এই ম্যাথটা আমরা করতে যাচ্ছি। যখন মনে রাখবা, যখন আমাদের একটা জিনিসের মান লিমিটের মান ইনফিনিটি দেওয়া থাকবে, তখন আসলে কি হয়? এখানে দেওয়া আছে আমাদের লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। এই ম্যাথটা আমরা করতে যাচ্ছি। সবাই একটু কমেন্টে আমাকে এই ম্যাথটা অ্যান্সারটা দিয়ে দাও। 3x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এদিকে আছে আমাদের 3x ডিভাইড প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। যখন এটা দেওয়া থাকবে তখন আমাদের আসলে মানটা কীভাবে নির্ণয় করতে হবে? যখন আমাদের লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে, আমরা একটা কাজ করবো আমাদের এক্স টু মাইনাস এক্স। মনে রাখবা যে আমরা বেসিক একটা কর্নারে করাই, বেসিক যখন করব তখন বেসিক একটা কর্নারে করব। আমাদের এখানে এইটা মানে এস্টাবলিশ করতে হবে। যারা এই ম্যাথটা পারো সবাই কইরা ফেলো, প্রথমে আমাদের যদি বেসিকটা করি, এখান থেকে বেসিকটা হলো কি আমাদের, যখন আমাদের এ টু দি পাওয়ার মাইনাস এ থাকে, এ টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে, তখন সেটাকে আমরা লিখতাম 1/a টু দি পাওয়ার এক্স আকারে, ঠিক আছে? এটা শিখছি আমরা কোথা থেকে ভাইয়া? সূচক এবং লগারিদম থেকে 9-10-এ, সূচক ও লগারিদম, ঠিক আছে? এরপর আমরা এখানে আবার ফিরে আসি। এখানে কি করতেছিলাম আমরা? 3 টু দি পাওয়ার, তার মানে কি 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স না, তার মানে কি এখানে লিখতে হবে 1/3 টু দি পাওয়ার এক্স। একই রকমভাবে 3 টু দি পাওয়ার এক্স আছে, প্লাস এখানে মান কি হবে? 1/3 টু দি পাওয়ার এক্স মান আসবে। ওকে, সো এই দুইটা জিনিসকে একসাথে যখন আমরা কনসিডার করবো, মানে কি আমরা যদি 3 টু দি পাওয়ার এক্স কমন নেই, যদি 3 টু দি পাওয়ার এক্স কমন নেওয়া লাগে, তখন জিনিসটা আসলে কীভাবে আসে? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য 3 টু দি পাওয়ার এক্স যখন কমন নেই, তখন 3 টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিচ্ছি, হ্যাঁ, এখানে আসলে 1, আর এদিক থেকে যেহেতু 3 টু দি পাওয়ার এক্স নাই, আমরা জোর করে 3 টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছি। মনে রাখবা, কখনো যদি জোর করে কিছু একটা কমন নেই, তোমার কাছে এরকম একটা অবস্থা আছে, হ্যাঁ, তোমার কাছে কিছু একটা নাই, ধরো মনে করো তুমি 1, হ্যাঁ 1, তোমার কাছে একটা মান আছে 1 থেকে আমি জোর করে কিছুটা কমন নিতে যাচ্ছি, আমি 1 থেকে এক্স কমন নিতে যাচ্ছি জোর করে, তখন একটা কাজ করতে হয় ভাইয়া, ভিতরে এক্সকে ভাগ দিতে হয় এবং বাইরে আমি যদি কমন নিয়ে নিই, বাইরে কমন নিয়ে নিতে পারি। আলটিমেটলি কি হয় জিনিসটা, আমি যদি পরবর্তীতে গুণ করে দিই, আমাদের আগের যে মানটা ছিল ওই মান নেই, আমরা কি করি? ফেরত যাই। এটা হলো কমন নেওয়ার স্টাইল। তার মানে এখানে 3 টু দি পাওয়ার এক্স এমনভাবে কমন নিতে হবে যাতে এখানে আমরা কিছুটা ফেরত দিয়ে দিই, যেটা আমি পরবর্তীতে যখন চাবো আমাদের ওই জন্য ক্যান্সেল হয়ে যায়। তার মানে এখানে কি ফেরত দিতে হবে? 1/3 টু দি পাওয়ার এক্স। আমরা একটা 3 টু দি পাওয়ার এক্স যখন জোর করে ওখানে নিলাম, ধরো ওর কাছে নাই, আমি জোর করে যখন নিব কীভাবে? ওকে একটা কিছু দিয়ে আসতে হবে, সেটা কি আমাদের 3 টু দি পাওয়ার এক্স, যা নিছি তাই ওকে ফেরত দিয়ে আসতে হবে। ওকে, আর নিচে কি করতে হবে? একই রকমভাবে 3 টু দি পাওয়ার এক্স যদি আমরা এখানে কমন নেই, আমাদের এখানে 1 প্লাস 3 টু দি পাওয়ার এক্স না ভাইয়া, একটা 3 টু দি পাওয়ার এক্স ওখানে দিয়ে আসলাম, তার মানে কি 1/3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3
x জোর করে দিয়ে আসছি, ঠিক আছে। এইবার যদি আমরা এই 3x উপর থেকে এবং নিচে থেকে কাইটা দিই, ফলে আমাদের মান কত আসে? 1 আসে। আর এবার উপরে যে মানটা আসে সব জায়গার জন্য যদি x এর মান ইনফিনিটি বসা দিই, আমাদের মান আসে অনেকটা এরকম হবে 1 মাইনাস 3 জন্য আমাদের নিচের মান আসবে 1 আর নিচে মান আসবে 1 প্লাস 1 মান হলো 0, মানে হলো 1 0, নিচে হলো আমাদের 1 প্লাস 0, ফলে আমাদের আলটিমেটলি মান কত? আমাদের 1, যেটা হলো আমাদের কি একটা লিমিটিং ভ্যালু, বা এই জিনিসটার লিমিটিং ভ্যালু কত? আমাদের 1। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। ওকে, বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো ভাইয়া? ভেরি গুড দীপজিৎ ভাই। আমি কোন বইটা ফলো করতেছি? আমি আপাতত আমার এইখানে তো স্টুডিওতে আছে মেবি সিস্টেকের একটা বই, সিস্টেক পাবলিকেশনসের বই, কিন্তু ভাইয়া আমি নর্মালি ফলো করি হলো কেতাবুদ্দিন। ওকে, নর্মালি কেতাবুদ্দিন ফলো করি, যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত ছিল। আমি তখন ভাবতাম যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো, সো কেতাব ফলো না করলে নাকি পারবো না, কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু লাই, এটা জাস্ট সত্যি না। ওকে, মান কত আসে আমাদের? 1। ভেরি গুড। ওকে, পরেরটা চলে যাই। আরও একটা ইনফিনিটির মান আছে, ইনফিনিটি মান আছে, এরকম বেশ কয়েকটা মান আছে। এরপর আমরা ফর্মুলাতে চলে যাবো, ঠিক আছে। ইনফিনিটি মান আছে এবং তারপর আমরা ফর্মুলাতে চলে যাবো। এখানে বলছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য 2x সাইন বি বাই 2x এর মান কত? হ্যাঁ, ভাইয়া তোমাদের একটা সূত্র আছে, সেটা একটু বলে দিচ্ছি। এখানে একটা সূত্র আছে, সূত্রটা হলো কি ভাইয়া, কখনো যদি এরকম থাকে লিমিট এক্স টেন্ডস টু কখনো যদি এরকম থাকে লিমিট এক্স টেন্ডস টু, ধরো যে কোনো কিছু একটা এক্স টেন্ডস টু মনে করো 0, এক্স টেন্ডস টু 0 জন্য লিমিট এক্স টেন্ডস টু 0, যে কোনো কিছু না এক্স টেন্ডস টু 0 যদি থাকে, তখন যদি এরকম থাকে সাইন উপরে এক্স এবং নিচে এক্স, তখন সেটার মান কি আসে? 1 আসে। সেটার মান কত আসে? 1 আসে। এটা একটা লিমিটের সূত্র। হ্যাঁ, এই সূত্রগুলো আমরা দেখবো, এই সূত্রগুলো আমরা পড়বো, সবগুলো আমরা ডিটেলসে কালকের ক্লাসে দেখবো। ওকে, আর একটা সূত্র এরকম হয়, লিমিট যখন আমাদের এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকে, হ্যাঁ, তখন ক্ষেত্রেও সূত্র কি আমাদের, ধরো উপরে এক্স আছে, নিচে হলো আমাদের সাইন এক্স আছে। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমাদের মান কি আসে? সবসময় 1 আসে। কি আসে আমাদের? সবসময় 1 আসে। ইনফিনিটি 0 যাই থাকুক না কেন, মান কি আসে আমাদের? সবসময় 1 আসে, ঠিক আছে। আমাদের 0ই ধরলাম। এখানে 0 থাকলে আমাদের মান কত আসে? আমাদের 1 আসে। সো একটু চিন্তা করি এখানে কাহিনীটা কি হয়েছে ভাইয়া? এখানে কাহিনী কি হয়েছে? তার মানে কি এখানে সাইনের পরে বি ডিভাইড বাই 2x আছে। আমাদের নিচে সাইনের নিচে নিয়ে আসতে হবে বি ডিভাইড বাই 2x। তার মানে আমাদের অতিরিক্ত যে জিনিসটা আনতে হবে সেটা হলো একটা বি। অতিরিক্ত যে জিনিসটা আনতে হবে নিচে, সেটা হলো একটা বি। আমি একটা বি এখানে গুণ করলাম এবং পুরোটার সাথে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য, যেহেতু বি এখানে একটা গুণ করছি, তার মানে আমি নিচে একটা বি কমন নিতে পারবো, মানে কি সাইন বি ডিভাইড বাই 2x, আর নিচে আমি এভাবে কমন নিতে পারবো, উপরে একটা বি আছে, নিচে আমাদের 2x আছে। দেখো ভাই, উপরে বি আছে, নিচে 2x আছে, উপরে বি আছে, নিচে 2x আছে, ঠিক আছে। এই জিনিসটা আর এই জিনিসটা যেহেতু সেম হয়ে গেছে, মনে রাখবা মান কি আমরা বসাই দিতে পারবো? ইকুয়াল 1 বসাই দিতে পারবো। মান কি বসাই দিতে পারবো? এই পুরোটুকুর মান কি বসাই দিতে পারবো? আমরা 1 বসাই দিতে পারবো। ওকে, পুরোটুকুর মান 1 বসায় দিই, ফলে আমাদের মান কি আসে? শুধুমাত্র মানটা কি হলো? শুধুমাত্র বি। ওকে, মানটা কি আসে আমাদের? শুধুমাত্র বি আসে। আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, রিফাত চৌধুরী, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার ভাইয়া? ভাইয়া বুঝতে পারছো? আমাদের মান কি আসে? আমাদের 1 এসে পড়ে। ওকে, এরপরে আমরা ছোট্ট কিছু ফর্মুলা দেখবো, যে ফর্মুলাগুলো আমাদের অনেকের হয়তো মুখস্থ থাকে না, এই জন্য আসলে আমাদের প্যারা হয়, ঠিক আছে। এই ফর্মুলাগুলো কিসের জন্য ভাই? এগুলো অ্যাকচুয়ালি ফর্মুলা না, এগুলো আসলে সিরিজ। হ্যাঁ, লিমিটের ফর্মুলা বললে এগুলোর জন্য ভুল হয়ে যাবে তোমার, যেগুলো আসলে ফর্মুলা না, এগুলো সিরিজ। এই সিরিজগুলো কোথা থেকে আসে? ম্যাকলোরিনের সিরিজ থেকে আসে। ম্যাকলোরিনের একটা বিশাল সিরিজ ছিল, তোমাদের যে কোনো একটা ক্লাসে আমাদের এই জিনিসটা শেখানো হবে। হ্যাঁ, অলরেডি পেইড ব্যাচে এই জিনিসটা নিয়ে সম্পর্কে আলোচনা করা হয়েছে মেবি। তোমাদের পেইড ব্যাচে কি এটা নিয়ে আলোচনা করা হয়েছে? ম্যাকলোরিনসের সিরিজ নিয়ে মনে হয় আলোচনা করার কথা, ঠিক আছে। ম্যাকলোরিনসের সিরিজে কি হইতো ভাইয়া? তোমাদের একটা নির্দিষ্ট সংখ্যক সিরিজ বেরোতো, যেগুলোকে আমরা পরবর্তীতে মান হিসাবে ইউজ করতে পারি। যেমন কি দেখো, এইখানে আমাদের এই সংখ্যাটা যেটা আছে, এটাকে আমরা বিভিন্ন সিরিজের ব্যাপারে সিরিজের সাথে আলোচনা করতে পারি। ওরা যেহেতু লন পিতে আলোচনা করছে, ওয়াও, হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, আমরা একটা সিরিজের মান যখন এখানে বসাই দিব, আমরা দেখো এখানে একটা ছোট্ট করে একটা সিরিজের মান বসাই দিতে পারি। দেখো 1 প্লাস, আমরা ছোটোবেলা একটা সিরিজ শুনছিলাম আমরা, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর একটা সিরিজ পাইছিলাম আমরা। এই সিরিজটা কেমন ছিল ভাই? আমাদের ছিল এরকম 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1, এখানে থাকবে হলো দেখো NC1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 1, ঠিক আছে, প্লাস NC2 এক্স টু দি পাওয়ার স্কোয়ার। এরকম করতে করতে আমাদের, হ্যাঁ, লাস্টে একটা মান আসে NCN
এক্স টু দি পাওয়ার এন। এই ধরনের যে সিরিজগুলো আছে এই সিরিজগুলোই ম্যাকলোডিন সিরিজ থেকে আমরা পাইছিলাম। এই সিরিজগুলো আসলে কি আমাদের একটু মাথায় রাখা দরকার। যেমন কি আমরা কীভাবে মাথায় রাখবো সেটা একটু তোমাদের হিসাব করে দেখাচ্ছি। প্রথমে সবচেয়ে ফান্ডামেন্টাল যে সিরিজটা আছে সেটা হলো আমাদের ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ। তোমাকে যখনই লিমিট নিয়ে কোনো একটা কোশ্চেন করা হবে, ধরো একটা কোশ্চেন করা হলে এরকম লিমিট এক্স টেন্ডস টু জিরোর জন্য ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ, ডিভাইডেড বাই এক্স এর মান কত, এই ধরনের একটা কোশ্চেন যখন তুমি সলভ করবে, এগুলো আসলে বোর্ডে আসে, বোর্ড কোশ্চেন, হ্যাঁ, বোর্ড কোশ্চেন। এই ধরনের মান যখন তুমি সলভ করতে যাবা তখন মাথায় রেখো ই টু দি পাওয়ার এক্স এর মানটা তোমার এখানে বসা নিতে হবে। ই টু দি পাওয়ার এক্স এর মান কি ভাইয়া? ই টু দি পাওয়ার এক্স এর জন্য তুমি এই মানটা পুরোটা বসা নিবা। তার মানে ই টু দি পাওয়ার এক্স এর যে মানটা এখানে আসে সেটা হলো 1, হ্যাঁ, 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এগুলো বসিয়ে মানটা যখন তুমি বসায় দিবা তারপরে সেই মান থেকে তুমি 1 বিয়োগ দিয়ে দিবা, ফলে আমাদের 1 গায়েব হয়ে যাবে, উপরে এবং নিচে এক্স কাটা দিয়ে দিবা, ফলে আমাদের আলটিমেটলি তোমাদের মানটা বের হয়ে আসবে। আলটিমেটলি যে মানটা বের হবে সেটা হলো তোমার মোটামুটি লেভেলে, আমি যতটুকু জানি 1, সেটা মান কত আমাদের 1 বের হওয়ার কথা। ঠিক আছে, সো হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসলাম, হামিম ইসলাম, কি অবস্থা ভাইয়া? ওকে, সো এই জিনিসগুলোই আসলে আমাদের এই ধরনের ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের কি লাগে? এই সিরিজগুলো লাগে। আমরা এই সিরিজগুলো খুব সুন্দরভাবে মনে রাখবো। যদি আমরা রেডি থাকি, কীভাবে মনে রাখবো সেটা দেখা দিব। যদি রেডি থাকি একটু আমাকে জানায় দাও কমেন্টে যে ভাই রেডি আছি মনে রাখার জন্য। একদম মুখস্থ করে ফেলবো আজকের পরে, আমাদের জন্য একদম মনে থাকে, একদম ট্যাকটিক থেকে শুরু করে সব কিছু নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ট্যাকটিক, ওকে, ট্যাকটিক থেকে শুরু করে সব কিছু নিয়ে যাচ্ছি আজকে ক্লাসেই। ওকে, সো একটু আমাকে বলে দাও তো তোমরা রেডি কিনা, জাস্ট এটা মুখস্থ করার জন্য। আমি জাস্ট কয়েকটা ট্যাকটিক বলবো, তুমি খাতার পাশে যখন এগুলো লিখবা তখন তার পাশে লিখে দিবা। ওকে গাইস, যেমন দেবজিৎ বলতেছে ইয়েস ভাইয়া রেডি। ওকে, আর কেউ রেডি নেই? ওকে, ঠিক আছে, চলো আমরা একটু সুন্দর করে দেখি। যখন আমাদের এরকম থাকে যে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর এটা যদি সিরিজ বের করতে যায়, আমাদের একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, আমাদের একটু মাথায় রাখতে হবে জিনিসটা শুরু হবে 1 দিয়ে, স্টার্ট হবে 1 দিয়ে। তুমি পাশে লেখা রাখো 1 দিয়ে শুরু হয়। তারপরে আমাদের দেখো নিচে আমাদের যদি এই জিনিসটাকে এইভাবে কল্পনা করি, এই জিনিসটাকে যদি এই ফর্মুলাটাকে ঠিক এইভাবে কল্পনা করবো যে ভাইয়া আমাদের ফর্মুলাটা এরকম ছিল ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, এটার মান ছিল এরকমভাবে এক্স ডিভাইড বাই এক্স এর পাওয়ার হলো 1, নিচে হলো ফ্যাক্টোরিয়াল হলো 1 ফ্যাক্টোরিয়াল, এক্স এর পাওয়ার যখন আমাদের 2, নিচে হলো পাওয়ার ফ্যাক্টোরিয়াল হলো 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স এর পাওয়ার যখন আমাদের 3, নিচের পাওয়ার হলো 3 ফ্যাক্টোরিয়াল। এরকমভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, একটু খেয়াল করো পরের লাইনে আমরা কি করছি। পরের লাইনে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ছিল, এটার ফর্মুলা হলো এইটা বা এটার সিরিজ হলো এইটা। কিন্তু যখন আমরা ই টু দি পাওয়ার এক্স এর মান বের করতে গেছি তখন আমরা জিনিসটা কি -1কে ডান পাশে নিয়ে গেছি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এরকম করতে করতে আমাদের অসীম পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, সো তারপরে আমরা এই সূত্রটা পাইছি। ঠিক আছে, আমরা মাথায় রাখবো কি আমরা আলটিমেটলি এইটা ছিল যেখানে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি 1 এর পাওয়ার যা ফ্যাক্টর হিসেবে তা যাচ্ছে, 1 এর পাওয়ার 2 এর পাওয়ার যা এক্স এর পাওয়ার যা ফ্যাক্টর হিসেবে তাই যাচ্ছে, এক্স এর পাওয়ার যা ফ্যাক্টর হিসেবে ঠিক তাই যাচ্ছে। ঠিক আছে, এইভাবে করে ফ্যাক্টর হিসেবে তাই যাওয়ার মাধ্যমে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি, এইটুকু বুঝতে পারছি। ফ্যাক্টরিয়ালগুলো দেখো ভাইয়া, এক্স এর পাওয়ার যত ফ্যাক্টরিয়াল তত, এক্স এর পাওয়ার যত ফ্যাক্টরিয়াল তত, এক্স এর পাওয়ার যত ফ্যাক্টরিয়াল তত, এভাবে করেই আমরা সামনে আগাচ্ছি। একই রকম ভাবে যখন আমাদের এক্স এর মান, এখানে দেখো আমাদের সেকেন্ডার কি করছে, সেকেন্ডে আমাদের এক্স এর পাওয়ার বলছে কত, আমাদের এক্স এর পাওয়ার ধরো মনে করো এক্স এর মান হলো, দেখো সেকেন্ডে এক্স নাই, সেকেন্ডে শুধুমাত্র ই আছে, তার মানে কি এক্স এর মান কত, বেসিক্যালি তুমি যদি সুন্দর করে দেখো এক্স এর মান কত আমাদের 1, এক্স এর মান কত 1, ই এর পাওয়ার এক্স এর পাওয়ার মান কত আমাদের 1, এক্স এর পাওয়ার মান যদি এক্স এর মান যখন 1 থাকে তাহলে একটু খেয়াল করো এক্স এর মান যখন 1 থাকে এই সবগুলোর উপরে মান 1 বসায় দাও, যখন এক্স এর মান তুমি 1 বসায় দিচ্ছ তাহলে আলটিমেটলি বুঝতে পারছো তোমার সিরিজটা কেমন হয়ে যাচ্ছে, 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টরিয়াল, 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, 1 ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল, এরকম করতে করতে আসলে অসীম পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, অসীম পর্যন্ত চলে গেছে। ওকে, অসীম পর্যন্ত চলে গেছে। এখন তুমি যদি বলো ই এর পাওয়ার -x, ই এর পাওয়ার কি আমাদের -x, ভাইয়া তখন কি করবা, জাস্ট এই এক্স এর জায়গায় মানটা বসাই দিবা, -x বসলে এখানে কি আমাদের -1 ফ্যাক্টরিয়াল এসে পড়ে। এক্স এখানে যদি -x বসে, এক্স এর পাওয়ার যেহেতু স্কোয়ার, এক্স এর পাওয়ার স্কোয়ার হওয়ার কারণে -x কি হয়ে যাবে, +x হয়ে গেল, আর নিচে কি 2 ফ্যাক্টরিয়াল। আর এক্স পাওয়ার যদি কিউব, আমাদের মাইনাসটা সামনে এসে পড়লো, আমাদের কি হয়ে গেল, উপরে x কিউব হয়ে গেল, নিচে 3 ফ্যাক্টরিয়াল হয়ে গেল। এই জিনিসগুলা আশা করি তোমার মাথায় থাকবে, কি হবে ভাইয়া, তোমার একটাই মেইন সূত্র, এইটাই মেইন সূত্র ছিল, এই মেইন সূত্রই তুমি যদি সবকিছু বসায় দাও, এটা মেইন সূত্র কোন আকারে ছিল সেটা তোমাকে দেখাইছি, ই টু দি পাওয়ার এক্স -1 এক্স ডিভাইড বাই 1 ফ্যাক্টরিয়াল
এক্স ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, সরি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এটা ছিল আমাদের মেইন সূত্র এবং আলটিমেটলি এখান থেকে আমাদের অ্যান্সারটা আসে। ওকে, অ্যান্সারটা আসে। আশা করি বুঝতে পারছো, আশা করি এইটুকু অন্তত ক্লিয়ার, এইটুকু অন্তত ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে একটু ডিসি লিখে দিও ভাইয়া, ক্লিয়ার হয়ে গেলে একটু ডিসি লিখে দিও ভাইয়া। ওকে, ক্লিয়ার হয়ে গেলে একটু ডিসি লিখে দিও ভাইয়া। সরি এক্সট্রিমলি যে তোমাদের কঠিন জিনিস পড়ে শিখাচ্ছি, প্রথম ক্লাসে আমি কঠিন জিনিস শিখাই না। ওকে ওকে, ক্লিয়ার হয়ে গেলে একটু ডিসি লিখে দিও। নির্ভয় মনে হয় একটু পিছনে পিছনে আছো, প্যারা নেই। ওকে, প্যারা নেই। পয়েন্টটা চলে যাই আমরা যখন এখন একটা কাজ করব, e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x করব, তখন ভাই এটা আমাদের জানা দরকার নেই। আমরা e টু দি পাওয়ার x এর সূত্রগুলো বসাই দিই, e টু দি পাওয়ার x এর সূত্রগুলো বসাই দিব, যোগ করলে আমাদের কাইন্ডলি এরকম একটা জিনিস আসবে, যেখানে একটু খেয়াল করো আমাদের শুধুমাত্র জোড় সংখ্যাগুলো আছে, জোড়গুলো আছে, হ্যাঁ জোড় পার্টটা আছে, শুধুমাত্র জোর পার্টটা আছে। মানে কি 1 কে স্টার্ট করছি, 1 এর পরে আমাদের কি আসে, আমাদের 1 এর পরে আমাদের কি থাকবে, আমাদের এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল থাকবে, তারপর এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল থাকবে। হ্যাঁ, সো এটা থাকবে যোগের ক্ষেত্রে। মাইনাসের ক্ষেত্রে যে জিনিসটা থাকবে সেটা হলো, খেয়াল করো মাইনাসের ক্ষেত্রে যে জিনিসটা থাকবে, আমি দুইটা মানটাকে আসলে দেখো এই একটা সূত্রকে মডিফাই করে আমরা 5টা সূত্র বানায় ফেললাম। ঠিক আছে, আমাদের কি হয়ে যাবে, এক্স ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল জাস্ট বিজোড়টা থাকবে, যে পাওয়ার হিসেবে জাস্ট বিজোড়টা থাকবে, 1 3 5 এরকম করে। আর যখন আমরা এ টু দি পাওয়ার এক্স করতে গেছিলাম, যখন করতে গেছিলাম ভাইয়া মাথায় রেখো আমরা যখন এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করি, মান কি আসে জানো, মান কি আসে, যদি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স থাকে, যখনই ডিফারেন্সিয়েট করি ডিডি এক্স অফ ওয়াই বা এক্স কে যখন ডিফারেন্সিয়েট করা হয় তখন মান আসে এক্স লন এ। কি আসে আমাদের, এক্স লন এ আসে ভাইয়া, কি আসে আমাদের, সরি এক্স না, এক্স লন এ আসে আমাদের, এক্স লন এ আসে। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট মাথায় রেখো। হ্যাঁ, এই জিনিসটা জাস্ট মাথায় রেখো, আমাদের এক্স লন এ আসে। ঠিক আছে, এক্স লন এ আসে। সো মনে রাখবা এক্স লন এ আসে, এক্স লন এ। আচ্ছা ডাইরেক্ট লন করি, আচ্ছা ডাইরেক্ট লন করি। যখন ভাই আমরা কি করি, এক্সকে যখন আমরা লন করি, দুই পাশে ডিফারেন্সিয়েট না করি, জাস্ট লন করলে এক্স লন এ আসে। ওকে, জাস্ট এক্স লন এ আসে। সো এখানে খেয়াল করো, এক্স লন এ একটু কল্পনা করে তারপর সবগুলো বসানোর চেষ্টা করো। আমাদের আগেরটার মতোই 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল সবগুলোই আছে, শুধুমাত্র এক্স লন এ যে জিনিসটা যদি আমি মানে একটু সুন্দর করে লিখি, জিনিসটা এইভাবে হয়ে যাবে 1 প্লাস হ্যাঁ এক্স লন এ, এটার পাওয়ার হইল 1, নিচে হইল 1 ফ্যাক্টোরিয়াল। একই রকমভাবে এক্স লন এ এর পাওয়ার হইলো স্কোয়ার, নিচে হইলো আমাদের কি 2 ফ্যাক্টোরিয়াল। আবার একই রকমভাবে এক্স লন এ এর পাওয়ার হইলো 3, নিচে হইলো 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, মাথায় রাখা ইজি হয়ে যায়, এই জন্য আমাদের মাথায় রাখা ইজি হয়ে যায়। ওকে, এই সিরিজগুলো মূলত ম্যাক্সওয়েলের সিরিজ থেকে আসছে। আমরা নেক্সট ক্লাসে এইটার ব্যাপারে একটু ডিসক্রাইব করবো, বিস্তারিত তোমাদেরকে বলবো। ওকে, পয়েন্টটা চলে যাই আমরা, যদি এইটুকু হয়ে যায় ভাইয়া, যদি আমাদের এখানে এক্সের জায়গায় নেগেটিভ এসে পড়ে তাহলে কি, এক্সের জায়গায় যদি মাইনাস এক্স আসে তাহলে কি ভাইয়া, তাহলে আমাদের এক্সের জায়গায় এখানে জাস্ট মাইনাস এ আসবে, এক্সের জায়গায় জাস্ট এখানে মাইনাস এক্স আসবে। হ্যাঁ, এক্সের জায়গায় কি আসবে, আমাদের মাইনাস এক্স আসবে। চলো আমরা ওইটাই বসাই দিব। দেখো এক্সের জায়গায় আমাদের মাইনাস এক্স আসছে, কি আসছে, এক্সের জায়গায় মাইনাস এক্স। এই জিনিসটাকে যদি সুন্দর করে লিখি তাহলে এটা এসে পড়বে এক্স টু দি পাওয়ার মাইনাস এক্সের জায়গায় 1 প্লাস মাইনাস এক্স লন এ ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, মাইনাস এক্স লন এ স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, মাইনাস এক্স লন এ ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, কিউ প্লাস মাইনাস এক্স লন এ ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, এইভাবে করে সামনে যেতে থাকবে, পাওয়ার টু দি পাওয়ার 4। ওকে, সেই জিনিসটাই আমরা এখান থেকে করছি। ভালো করে মিলায় দেখো এখানে আমাদের এক্স এর পাওয়ার যেহেতু 1, দেখো মাইনাসটা কি বাইরে এসে পড়ছে। এখানে এক্স এর পাওয়ার যেহেতু 2, তার মানে কি মাইনাসটা আমাদের অটোমেটিকলি গায়েব হয়ে গেছে। এখানে যদি এক্স এর পাওয়ার 3, তখন মাইনাসটা আমাদের কি করছে, আইসা পড়ছে এখানে। ওকে, এরকমভাবে এই জিনিসটা কাজ করবে। আর লাস্টলি আমাদের এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের এটার জন্য। আমাদের এই পর্যন্ত আমরা ই টু দি পাওয়ার এক্স যেটা ছিল ওইটার টাইপের সবগুলা সিরিজ শিখছি। এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট কেন ভাইয়া, লন 1 প্লাস এক্সের জন্য ইম্পর্টেন্ট কেন ভাইয়া, কারণ কি ভাইয়া, এখানে নিচে ফ্যাক্টরিয়ালগুলো নাই। আর এইটার জন্যই এই দুই নাম্বারটা দেখো, এইটা এবং আমাদের পরবর্তী এই দুইটা খুবই ইম্পর্টেন্ট টপিক এসে যায়। এই দুইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আরও বেশ কয়েকটা আছে, বাট আপাতত এই দুইটা একটু দেখো, মাথায় রেখো। কি আছে আমাদের, কখনো যদি এরকম থাকে লন 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু আমাদের মান কি আসে, এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 এক্স কিউব ডিভাইড বাই 3। মানে পাওয়ার যত নিচে মানটাও তত। ঠিক আছে, কোনো ফ্যাক্টরিয়াল নাই, লনের ক্ষেত্রে ফ্যাক্টরিয়াল নেই। আমি মাথায় রেখে এরকম ই এক্সের ক্ষেত্রে ফ্যাক্টরিয়াল মাস্ট,
মাস্ট, ঠিক আছে। লনের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল নেই, ওকে, ফ্যাক্টোরিয়াল নেই। লন কি ভাইয়া, লগ ই টু দি পাওয়ার 1 - এক্সকে আমরা কি করতে পারি, লন এক্স বলতে পারি, ঠিক আছে, মাইনাস এক্স। এখন দেখো এক্সের জায়গায় তুমি যদি নেগেটিভ বসায় দাও তাহলে মানটা এটা এসে পড়ে, এক্সের জায়গায় তুমি যদি নেগেটিভ বসায় দাও মানটা এইভাবে এসে পড়ে। হ্যাঁ, আর লন আর ইয়ের সম্পর্কের কথা তোমাদের মনে আছে মেবি, লন হলো কি ইয়ের ঠিক বিপরীত, বা এটাকে ইনভার্স বলতে পারি, ঠিক আছে, ইনভার্সও বলতে পারি। আশা করি বুঝতে পারছো, ওকে। মুশফিক কি বলতে যাচ্ছ বুঝতেছি না। ওকে, থ্যাংক ইউ গাইস, ওকে, থ্যাংক ইউ। পয়েন্টটা চলে আসে আমাদের এখানে লাস্টে একটা সূত্র দেখাইছে। সূত্রটা হইলো কখনো যদি তোমার কাছে এরকম থাকে 1 + x থাকে, কখনো যদি এরকম থাকে লন মানে লিমিট এক্স টেন্ডস টু, এই সূত্রটা আমরা পরবর্তীতে দেখবো না, এই সূত্রটা আমরা পরবর্তীতে দেখবো না, ঠিক আছে। আজকে যে প্রবলেমটার কথা বলছি, প্রমাণ করো যে এত ইজিকুয়াল টু এত, এটা প্রমাণ করতে বলছি, এটা একটা সূত্র, মূলত এটা একটা সূত্র। সূত্রটা আমি তোমাকে দেখাই দিই। প্রথম যে সূত্রটা আছে সেটা হলো আমাদের লিমিট কখনো যদি এক্স টেন্ডস টু 0 থাকে, কখনো যদি 0 থাকে এবং তোমার এখানে থাকে 1 + x 1/x, এর মান ই হবে। একই রকমভাবে কখনো যদি তোমার কাছে এরকম থাকে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, কি বলছে আমাদের ইনফিনিটি, হ্যাঁ, 1 + 1/x থাকে এবং আমাদের এখানে মান যদি এক্স থাকে তাহলে সেটার মান হবে আমাদের ই, ঠিক আছে। এই দুইটা আমরা একটু প্রকাশ করে দেখব, এই দুইটা আমরা একটু প্রকাশ করে দেখব। সো আমরা প্রথমে যে জিনিসটা কল্পনা করব সেটা হলো আমাদের ডান পাশে আমরা কি বসাতে পারি, ডান পাশে আমরা কি বসাতে পারি। সো দেখো ওরা একটা ছোট একটা কাজ করছে, ওরা পি ইজ ইকুয়াল টু এটা ধরে নিছে, পি ইজ ইকুয়াল টু এটা ধরে নিছে। সো তারপরে লন করে দিছে, দুই পাশে আমাদের লন করে দিছে, তারপরে আমাদের মানগুলো সুন্দরভাবে বসানো গেছে। ওই কাজটাই আমরা করব, খুব সুন্দর করে ওই কাজটাই করব, ঠিক আছে, ওই কাজটাই করব। যদি আমরা করি, যারা যারা এটা করতে পারো একটু প্রমাণটা করে ফেলো আমার সাথে একটু প্রমাণটা করে ফেলো। তারপরে লাস্টের দিকে আমরা যখন যাব, শেষের দিকে তোমাদের কিছু ম্যাথ করতে দিব আমরা, ঠিক আছে। ধর্ম কোনো লিমিট কখনো যদি থাকে তোমার কাছে লিমিট এক্স টেন্ডস টু, কি বলছি আমরা, এক্স টেন্ডস টু 0 এর জন্য আমাদের 1 + x, হ্যাঁ 1 + x 1/x আছে। এটাকে আমরা ধরে নিলাম y আকারে, এখন আমরা যদি পরবর্তী লাইনটা এইভাবে বসাই, তার মানে কি, পরবর্তী লাইনটা যদি এইভাবে বসাই লন y, এর মান কি আসে আমাদের, মানটা আসে দেখো ভাইয়া লিমিট এক্স টেন্ডস টু 0 এর জন্য লন অফ 1 + x টু দি পাওয়ার 1x, ঠিক আছে। 1x সামনে চলে আসে, কারণ কি তুমি ছোটোবেলায় লেখা আসছো এইটা, যে ভাইয়া ছোটোবেলায় তুমি এটা লেখা আসছো, কখনো যদি তোমার কাছে y, কখনো যদি এটা ছিল তোমার কাছে, এটা ছিল y ইজ ইকুয়াল টু ধরো মনে করো a টু দি পাওয়ার x। পরের লাইনটাকে তুমি যখন এভাবে লিখছো লন y, এটাকে লিখতে পারছো তুমি লন a টু দি পাওয়ার x, এক্সকে সামনে নিয়ে আসছি, এক্স লন এ এসে পড়ছিল, ঠিক আছে। বা সুন্দর করে যদি তোমাকে বলি লনের যে বৈশিষ্ট্য আছে সেটা হলো আমাদের এর পাওয়ার যদি 3 থাকে, 3 সামনে এসে পড়বে, লন এ এখানে চলে যাবে, ওকে। সো এখন যদি তোমাকে আমি এখান থেকে বলে দিই লন 1 + x 1 টু দি পাওয়ার 1/x, 1/x কে সামনে নিয়ে আসি, 1/x সামনে চলে আসে, আমাদের লিমিট থাকে, লিমিটের জায়গায় থাকে, লিমিট এক্স টেন্ডস টু 0 এর জন্য 1/x সামনে চলে আসে, লন 1 + x বলতে পারি, কি বলতে পারি, 1 + x। এখন ভাই লন 1 + x এর সমীকরণটা কোনটা, লন 1 + x এর সমীকরণ কোনটা, তাই একটু আগে তুমি দেখে আসছো লন 1 + x এর সমীকরণটা, হ্যাঁ, যেখানে লন 1 + x এর ফর্মুলাটা আমরা এইভাবে বলছিলাম আমাদের দেখো এইভাবে বলছিলাম, দেখো ভাই যে লন 1 + x এর ফর্মুলাটা আমরা বলছিলাম x, আমরা এই যে ছন্দ করি x - x² / 2, x³ + x³ / 3 প্লাস মাইনাস x⁴ / 4 প্লাস ডট ডট করে এভাবে যাবে, হ্যাঁ, এভাবে করে যাবে, ঠিক আছে। সো আমি এখানে জাস্ট বসাই দিতে পারি, এখানে জাস্ট লন 1 + x এর জায়গায় বসাই দিতে পারি, হ্যাঁ, লিমিট x টেন্ডস টু 0, এখানে মান 1/x, এর মান এসে পড়তে পারে, এখানে আমাদের 1/x এর মান এসে পড়তে পারে, ডাইরেক্ট এখানে বসাই মানটা কি এসে পড়তে পারে আমাদের x - x² / 2, x³ / 3 মাইনাস x⁴ / 4 প্লাস ডট ডট করে ইটিসি ইনফিনিটি পর্যন্ত মানটা এসে পড়তে পারে, ঠিক আছে। এবার যদি আমি সব জায়গা থেকে এক্স কমায় দিই, হ্যাঁ এক্স কমায় দিই, তাহলে একটা মান এসে পড়ে। দেখো ভাইয়া ওরা এই জিনিসটা কীভাবে কম্প্রোসাইজ করছে, আমি যদি সব জায়গা থেকে এক্স কমে দিতে পারি, তাহলে মানটা কি আসে, আমাদের লন পি আসে, ঠিক আছে, মানটা আমাদের 1 এসে পড়বে, ভাইয়া খেয়াল করো ডান পাশে কিন্তু আমাদের এখনও লন ওয়াই আছে, লন ওয়াই আছে, যেটা মানটা আমরা অ্যাকচুয়ালি এখনও ক্যালকুলেট করতেছি, লন ওয়াইয়ের, আমরা কিন্তু ওয়াইয়ের না লন ওয়াইয়ের ক্যালকুলেট করতেছি। এখন যদি আমাদের দেখো এই 1/x যদি ভিতরে গুণ হয়ে যায়, আমাদের মানটা অনেকটা এইভাবে আসে, লন ওয়াই এর মান এসে পড়ে আমাদের, লিমিট x টেন্ডস টু 0
লিমিট এক্স টেন্ডস টু জিরোর জন্য লিমিট এক্স টেন্ডস টু জিরোর জন্য আমাদের মান এসে পড়ে 1 মাইনাস মান আসে আমাদের এক্স ডিভাইডেড বাই 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 3 মাইনাস ডট করে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত। এখন একটু খেয়াল করো ভাইয়া, আমাদের এক্স এর মান যদি এখন 0 বসাই কোথাও, আমাদের এই সমস্ত কিছুর মান 0 হয়ে যায়, সমস্ত কিছুর মান 0 হয়ে যায়, শুধুমাত্র এখানে কি থেকে যায় 1 থেকে যায়। তার মানে লন ওয়াই এর মান কি এসে পড়ে 1 এসে পড়ে। সুতরাং ওয়াই এর মান কি এসে পড়ে, ওয়াই এর মান ই টু দি পাওয়ার 1 এসে পড়ে। ই টু দি পাওয়ার 1 এর মান কত আমাদের ই, ঠিক আছে। এই জিনিসটা কি হইলো ভাই, এখানে লাস্ট লাইনে কি হইলো ভাই, এটা যদি তোমার কোশ্চেন হয় তাহলে আমি তোমাদেরকে আরেকটু বুঝাচ্ছি যে আমাদের তো ওইটুকু আমাদের বেসিক বোঝানোর ক্যাপাসিটি চলে গেছিলো। যদি তোমার কাছে কখনো থাকে লন, ধর্ম করে তোমার কাছে এরকম থাকে ই টু দি পাওয়ার সামথিং থাকে, ই টু দি পাওয়ার ধর্ম করে এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ধর্ম করো 1 আছে, 1 না অবশ্যই ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ধর্ম করো 5 আছে তোমার কাছে। সো এই জিনিসটাকে তুমি উল্টা করে লিখতে পারো, এই জিনিসটাকে উল্টা করে লিখতে পারবো, এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারো, এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারো লন 5, ঠিক আছে। একই রকমভাবে ভাইস ভার্সা, লনকে সরাই ই টু দি পাওয়ার এক্স লিখতে পারো, ই টু দি পাওয়ার এক্সের সরাই লন লিখতে পারো ডান পাশে, ঠিক আছে। তার মানে আলটিমেটলি আমাদের ওয়াইয়ের মান কত এসে পড়ছে, এসে পড়ছে। এখন ভাই ওয়াই ইজ ইকুয়াল টু কত যেন ধরছিলাম আমরা, ধরছিলাম এটাকে ধরছিলাম ওয়াইয়ের মান, তার মানে কি লিমিট এক্স টেন্ডস টু জিরোর জন্য 1 প্লাস এক্স 1 বাই এক্স এর মান কত আমাদের ই, এর মান কত আমাদের ই। আশা করি বুঝতে পারছি, আশা করি সবাই ক্লিয়ার, ওকে, আশা করি সবাই বুঝতে পারছি, আশা করি সবাই ক্লিয়ার। একইভাবে তোমার কাজ হবে, তোমার বাসায় আজকে বাড়ির কাজ দিয়ে দিই একটা, সেটা হলো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য, হ্যাঁ তুমি প্রকাশ করে নিয়ে আসবা 1 প্লাস 1 বাই এক্স এর মান টু দি পাওয়ার এক্স এর মান, আমাদের মান হলো ই। তুমি এটা বাড়ির কাজ করে আসবে, এটা হলো বাড়ির কাজ বা হোমওয়ার্ক। কোথায় পোস্ট করবা ভাইয়া, কোথায় পোস্ট করবা, এইচএসসি 25 তুমি আজকে ক্লাসের রিভিউটা এবং এইচএসসি 25 এই হোমওয়ার্কটা এইচএসসি 25 এ প্লাস সাজেশন গ্রুপে পোস্ট করে দিও। এই যে 26 অ্যাকচুয়ালি 26 এ প্লাস সাজেশন এই গ্রুপে পোস্ট করে দিও, আর নেক্সট ক্লাসে তোমার সাথে তো দেখা হচ্ছেই, ওকে। বুঝতে পারছি আমরা সবাই, বুঝতে পারছি, ওকে। কেউ স্প্যাম করে না, ওকে, স্প্যাম করে না, আশা করি বুঝতে পারছি, ওকে, ডান, ওকে। আমাদের এইটুকুই ছিল ক্লাস। তোমাদেরকে আরেকবার যদি তুমি মনে করায় দিই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসটা কেমন ছিল বা কী ছিল, তাহলে আমি তোমাদেরকে একটু বলবো, বা একদম শুরু থেকে আমি যদি তোমাকে একটু ডিসক্রাইব করতে যাই আমরা কী পড়লাম, ঠিক আছে। আজকে আমরা লিমিট সম্পর্কে পড়লাম। লিমিট সংখ্যার পড়ার জন্য প্রথমে আমাদের বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন ফাংশন, হ্যাঁ বিচ্ছিন্ন, একটু এইটুকু পর্যন্ত, এইটুকু যদি তুমি এখন যা কিছু করছো এটুকু যদি তুমি নোট করো তাহলে ক্লাসটা সামারি হয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন এই ফাংশন থেকে শুরু হয়েছে, হ্যাঁ। কি করছি আমরা বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন ফাংশনে, হ্যাঁ একটা ফাংশন অবিচ্ছিন্ন, হ্যাঁ একটা ফাংশন বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন ক্ষেত্রে আমরা আলোচনা শুরু করছি। একটা ফাংশন যদি এফএক্স হয়, এই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে দুইটা কারণে, অবিচ্ছিন্ন হবে তিনটা জিনিস যদি তার মধ্যে থাকে। প্রথম যে জিনিসটা হইলো, আমরা যদি কলম না উঠিয়ে, হ্যাঁ না তুলে যদি তার লেখচিত্র অঙ্কন করতে পারি, অঙ্কন করতে পারি, অথবা লেখটা অঙ্কন করতে আমাদের যদি এরকম হয় যে কলম না উঠিয়ে একটা ফাংশন কখন আমাদের অবিচ্ছিন্ন হবে, একটা ফাংশন তখনই আমাদের অবিচ্ছিন্ন হবে যখন আমাদের কলম না উঠিয়ে তার লেখটা অঙ্কন করতে পারি, প্লাস লেখ অঙ্কন করার সময় হ্যাঁ কোনো ধরনের মানে আমরা থামাথামি করা লাগে না, বা কোনো ধরনের বিলম্ব না হয়, ঠিক আছে। এই দুটো জিনিস থাকে, এই দুটো জিনিস যদি থাকে কোনো একটা ক্ষেত্রে, কোনো একটা ফাংশনের ক্ষেত্রে, তবে সেটা কি আমাদের অবিচ্ছিন্ন ফাংশন। কিন্তু আমাদের আলোচনার মধ্যে মূলত সীমাবদ্ধ ছিল আলোচনাটা আমাদের বিচ্ছিন্ন ফাংশনের মধ্যে। বিচ্ছিন্ন ফাংশন থেকে আমরা কি করতে পারি, লিমিটের ধারণাটা খুব সুন্দরভাবে পাইতে পারি, ঠিক আছে। সো বিচ্ছিন্ন ফাংশন কি, এমন একটা ফাংশন যা কি করতে, যা আঁকতে আমাদের কলম তুলতে হয়, কলম আঁকতে হয়, যার লেখচিত্র আঁকতে হলে আমাদের কলম তুলতে হয়, হ্যাঁ কলম তুলতে হয়, এবং আমাদের ঠিক কিছু একটা জায়গায় আমাদের কি হয়, বিলম্ব হয়। আমরা এটার উদাহরণ হিসাবে দুইটা লেখচিত্র দেখছিলাম। প্রথম লেখচিত্র ছিল এরকম যে ভাই আমাদের এরকম করে উঠছে, ঠিক এই পজিশনে আমাদের মান নেই, বাকি এই পজিশনে মানগুলো আছে, ঠিক এই পজিশনটায় আমাদের কোনো মান পাই নাই, হ্যাঁ। সো এইটা হলো এফএক্স ফাংশন,
এই গ্রাফের মধ্যে ঠিক একটা নির্দিষ্ট পজিশনে আমরা মান পাইনি বা একটা নির্দিষ্ট পজিশনে মান অ্যাবসেন্ট থাকার কারণে লেখচিত্র যখন অঙ্কন করতে গেছি তখন আমার কি করছে এই পজিশনে যাওয়ার পর এখানে কি কলম তুলতে হয়েছে, আবার এখান থেকে আবার শুরু করছি আমরা ফাংশনের লেখচিত্র আঁকতে। ঠিক আছে, সো এটা কি বলবো, এটাকে আমরা একটা অবিচ্ছিন্ন ফাংশন বলবো, এটাকে কি বলবো আমরা একটা অবিচ্ছিন্ন ফাংশন বলে ফেলছি। ঠিক আছে, এরপরে আমি বলছিলাম আরও এক ধরনের ফাংশন অবিচ্ছিন্ন হইতে পারে, সেটা হলো কি আমাদের যদি শার্প কর্নার ডিসকন্টিনিউটি থাকে বা ডিসকন্টিনিউয়াস ফাংশন কখন হবে যখন একটা শার্প কর্নার থাকবে। বা সেটা কোন ধরনের হয় ভাইয়া, একটা শার্প কর্নার ডিসকন্টিনিউটি উদাহরণ হলো এই যে এটা শার্প কর্নার ডিসকন্টিনিউটি। ঠিক এই পজিশনে এই পজিশনে ফাংশনে কোনো মান নেই। ঠিক আছে, মান আসছে বাট ফাংশনের মানটা কি আসবে, কি হবে আমাদের একটু আনরিলেটেবল হবে বা মানটা আসলে আমাদের থাকার পরেও আমরা মানটা বের করতে আমাদের অনেক কষ্ট হয় বা এই পজিশনে আমাদের এই জিনিসটা আঁকতে একটু দেরি হচ্ছে বা বিলম্ব হচ্ছে। ওই যে মনে আছে বিলম্ব হয় না, কিন্তু এই পজিশনে আমাদের ফাংশন রাখতে বিলম্ব হচ্ছে, তার মানে এটাও আমাদের একটা ডিসকন্টিনিউয়াস বা নন কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, আমাদের ফাংশনের এক্সিস্টেন্স, যখন এক্সিস্টেন্স অফ এ ফাংশনের কথা বললাম, এক্সিস্টেন্স অফ লিমিট এর কথা যখন তোমাদের কথা আলোচনা শুরু করলাম তখন আমি তোমাদেরকে বলছিলাম লিমিট হইলো কোনো একটা ফাংশনের ক্ষেত্রে, এই যে আমাদের অবিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি একটা ফাংশনের গ্রাফটা যদি হিসাব করি, এই ফাংশনের ঠিক এই পজিশনে তাদের ধর্মন করে মান নেই, এই পজিশনে মান নেই। ঠিক আছে, এই পজিশনে যেহেতু মান নেই তার মানে এক্স এর মান আমি যাই বসাই না কেন, এটা যদি এফ এক্স একটা ফাংশনের লেখচিত্র হয়, এক্স এর মান আমি যাই বসাই না কেন ঠিক এই পজিশনে এক্স এর মান ধরে মনে করো এ। হ্যাঁ, এক্স এর মান এর জন্য লিমিট এক্স এর মান যদি আমি এ বসাই, এক্স টেন্ডস টু এ যদি বসাই, তাহলে আমি আসলে এই পজিশনে এক্স এর কোনো মান পাবো না, কিন্তু এক্স এর কোনো মান পাবো না, কিন্তু ভাইয়া মানে এফ এর কোনো মান থাকবে না, কিন্তু তার কাছাকাছি একটা মান হিসাব করতে পারি, কি করতে পারি, তার কাছাকাছি একটা মান হিসাব করতে পারি। ঠিক আছে, এই মানটাকে আমরা বলি লিমিট এক্স টেন্ডস টু এ বা এক্স টেন্ডস টু এ এফ এক্স এর মান আমাদের কার কাছাকাছি হয় ভাইয়া, এল এর কাছাকাছি হয়। ঠিক আছে ভাইয়া, তার মানে কি আমাদের এক্স এর মান এর যত কাছাকাছি হবে লিমিট এফ এক্স এর মান আমার কি হবে ভাইয়া, এফ এক্স এর মান তত এল এর কাছাকাছি যাবে। ঠিক আছে, এর যত লিমিটের এক্স এর মান যত এর কাছাকাছি যাবে, এফ এক্স এর মান এর কাছাকাছি আসবে। একই রকম ভাবে আমরা বাম পাশ থেকে তো এর কাছাকাছি যেতে যাচ্ছি, ঠিক আছে, ডান পাশ থেকেও আমরা যদি এর কাছাকাছি আসতে চাই, তখন আমরা রাইট হ্যান্ড লিমিট বলি, এটাকে আমরা বলছিলাম আর এইচ এল বা রাইট হ্যান্ড লিমিট, এবং এটাকে আমরা বলছিলাম এল এইচ এল বা লেফট হ্যান্ড লিমিট। হ্যাঁ, লেফট হ্যান্ড লিমিট কি করে, আমাদের বাম পাশ থেকে আমাদের এর কাছাকাছি যায়, রাইট হ্যান্ড লিমিটে কি ডান পাশ থেকে আমাদের এর কাছাকাছি যায়, এবং আমরা ঠিক এই পজিশনে এর মানটা বের করতে চাই, কিন্তু এর মানটা তো ঠিক এতে, এফ অফ এতে আমরা কোনো মান পাই না যেহেতু, কিন্তু ওই কাছাকাছি যে মানটা পাই ওটাকে আমরা বলি সীমাস্থ মান। কি বলে আমরা, সীমাস্থ মান, সেটাই হইলো আমাদের কি লিমিটের মান, সেটাই কি আমাদের এই লিমিটটার মান বা এই সীমাস্থ মান। ঠিক আছে, সো আমাদের লিমিট কেন লাগে, আমরা এই সীমাস্থ মানটা বের করতে চাই। আমরা লিমিট কেন লাগে এক কথা যদি তোমাদেরকে বলতে চাই, তাহলে আমাদের কি করতে চাই, লিমিটের মানটা আমরা সীমাস্থ মান বের করতে চাই, সীমাস্থ বা লিমিটিং ভ্যালু নির্ণয় করতে চাই কোনো একটি ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, সো এই দুইটা যখন আমাদের ক্লিয়ার হয়ে গেল, এরপরে আমরা কি করলাম ভাইয়া, আমাদের লিমিটিং ভ্যালু আমাদের ক্লিয়ার হয়ে গেছিল। এরপরে আমরা আরও বেশ কয়েকটা জিনিস সম্পর্কে আলোচনা করছি। ঠিক আছে, আমাদের লিমিটের এক্সিস্টেন্স থাকবে কি থাকবে না এটা নিয়ে আমরা ডান পক্ষ এবং বাম পক্ষ। এখন ভাইয়া লিমিটের এক্সিস্টেন্স থাকবে কোন সময় এবং কোন সময় থাকবে না সেটা যদি তোমাকে ব্যাখ্যা করতে বলি, তাহলে তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে, ওই যে আবার লেখচিত্রটাতে ফিরে যাবো। সো এখন একটা লেখচিত্রের কথা চিন্তা করলাম, এটা একটা লেখচিত্র আছে, ঠিক আছে, একটু বললাম এটা একটা অবিচ্ছিন্ন লেখচিত্র, যেহেতু এটা একটা বিচ্ছিন্ন লেখচিত্র, যেহেতু এই পজিশনে আমাদের কোনো মান পাচ্ছি না। ঠিক আছে, সো দেখো এই লিমিটিং ভ্যালুটা যদি আমি চিন্তা করি, ধরো মনে করো ঠিক এই পজিশনে এটা হলো আমাদের এর মান না, এই পজিশনটার মান ধরো মনে করো 2, এই পজিশনের মানটা হলো 2। ঠিক আছে, 2 ভাইয়া, আমাদের এক্স এর মান 2 এর বাম পাশ থেকে যখন কাছাকাছি যাবে, হ্যাঁ, তখন আমরা একটা ভ্যালু পাবো, এবং ডান পাশ থেকে যখন কাছাকাছি তখন একটা ভ্যালু পাবো, কিন্তু ঠিক 2 এ কোনো ভ্যালু পাবো না। ঠিক আছে, সো এই যে বাম পাশ থেকে আমরা যে মানটা নিয়ে বাম পাশ থেকে যে কাছাকাছি আসলাম, যে মানটা নিতে এলএইচএল বলা হয়, তাকে কি লেফট হ্যান্ড লিমিট বলা হয়। এটাকে আমরা সুন্দরভাবে প্রকাশ করি, লিমিট ধরো মনে করো এক্স টেন্ডস টু কত কি ভাইয়া 2 এর কাছাকাছি, বাট 2 না, সেটাকে আমরা বলি লেফট হ্যান্ড লিমিট, সেটাকে আমরা সুন্দর করে এইভাবে প্রকাশ করতেছি। ঠিক আছে, একই রকম ভাবে আমরা যখন রাইট হ্যান্ড সাইড বা ডান পাশ থেকে এক্স এর মানটা 2 এর কাছাকাছি আসতেছি, বাট 2 কে ধরতে পারতেছি না, এমন একটা মানকে বলতেছি রাইট হ্যান্ড লিমিট বা লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস বা এটাকে এফএক্স বলতে পারি, হ্যাঁ, বা রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট। এখন ভাইয়া কোন একটা লিমিটের অস্তিত্ব থাকবে কখন ভাইয়া, যখন লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট
পরস্পর সমান হবে, পরস্পর কী হবে আমাদের সমান হবে ভাইয়া। তখনই থাকবে লিমিটের একটা অস্তিত্ব যখন লেফট হ্যান্ড লিমিট আমাদের এবং রাইট হ্যান্ড লিমিট আমাদের পরস্পর কী হবে, ইকুয়াল হবে। ভাইয়া ইকুয়াল হচ্ছে না, ওখানে লিমিট নাই ভাইয়া, কোনো লিমিটিং ভ্যালু নাই, ঠিক আছে, ওখানে লিমিট নেই বা কোনো একটা লিমিটিং ভ্যালু নাই, বুঝতে পারছি ভাইয়া। তার মানে প্রথমে কী করলাম, বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন আমরা ফাংশন পড়লাম, ফাংশনে আমাদের লেখচিত্র দেখলাম, কখন বিচ্ছিন্ন হবে কখন বিচ্ছিন্ন হবে না সেটা দেখলাম, কখন অবিচ্ছিন্ন হবে সেটা দেখলাম, তারপর আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দেখে নিলাম। ইজ ইকুয়াল টু যখন হবে তখনই ঠিক থাকবে লিমিট এক্সিস্ট বা এক্সিস্টেন্স অফ লিমিট বা লিমিটের এক্সিস্টেন্স আমরা খুঁজে পারবো, ঠিক আছে, এক্সিস্টেন্স অফ লিমিট, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট ক্লাসে বলছিলাম তোমাকে ম্যাকলোরিনসের থিওরি দেখাবো। ম্যাকলোরিনসের থিওরি দেখানোর আগে আমরা বলছিলাম ম্যাকলোরিনসের থিওরির ওই টাইপের বেশ কয়েকটা ম্যাথ তোমাদেরকে দেখাইলাম, বেশ কয়েকটা আমরা ম্যাথ দেখলাম, আমরা কীভাবে লিমিট বের করি সব কিছুই দেখলাম। মাঝখানে একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, সেটা আমি এখন দেখাচ্ছি। সেটা হলো কি ভাইয়া, যে অসীম লিমিট, সেটা হলো কি আমাদের অসীম লিমিট বা যেটাকে আমরা বলি ইনফিনিট লিমিট, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি, ঠিক আছে। অসীম লিমিটে কি হয় ভাইয়া, অসীম লিমিটে যে জিনিসটা হয় সেটা হলো কি ভাইয়া, আমাদের এক্স এর মান যদি আমাদের ইনফিনিটি হয়, এক্স এর মান আমরা এখন বলছি এক্স এর মান হলো জিরোর কাছাকাছি যখন হয় তখন আমরা এইভাবে লিখি এক্স টেন্ডস টু জিরো, এক্স এর মান জিরোর কাছাকাছি, তার মানে কি এক্স এর মান হইতে পারে 0.11111 সামথিং বা 0.0000001, বাট ওয়ানের ওয়ান না। এক্স মান হইতে পারে 0.00001 বাট ওয়ান না। আবার এক্স মান হইতে পারে -0.0000001 বাট এক্স্যাক্টলি ওয়ান না। সেটাকে আমরা কি বলছিলাম, আমরা এক্স এর মান কি আমাদের জিরোর কাছাকাছি বা জিরো, মানে এক্স এর মান কি জিরোর কাছাকাছি বা এক্স টেন্ডস টু জিরো। একই রকম ভাবে যখন আমরা বলবো যে এক্স এর মান আমাদের ইনফিনিটির কাছাকাছি বা এক্স এর মান আমাদের ইনফিনিটির কাছাকাছি কিন্তু এক্স্যাক্টলি ইনফিনিটি না, তার মানে এক্স এর মান যা ইচ্ছা তা হইতে পারে কিন্তু এক্স এর মান এক্স্যাক্টলি ইনফিনিটি হবে না। এক্স এর মান কি হবে না আমাদের এক্স্যাক্টলি ইনফিনিটি হবে না, তখন আমরা ওটাকে বলি অসীম লিমিট, ঠিক আছে, অসীম লিমিট, ঠিক আছে। যখনই অসীম লিমিট হয় তখন একটা খুব সুন্দরভাবে একটা ট্রিক কাজ করে, সেটা হলো কি ভাইয়া, আমরা ছোটবেলায় দেখছিলাম 1/0 বা এনিথিং ডিভাইডেড বাই 0 যখন করতাম সেটার মান আসতো আমাদের ইনফিনিটি, সেটার মান কি আসতো আমাদের ইনফিনিটি, ঠিক আছে। কিন্তু ভাই একই রকমভাবে জিনিসটাকে উল্টায় যদি দেই ভাইয়া, তার মানে 1/∞ বা এনিথিং ডিভাইডেড বাই ইনফিনিটিকেও আমরা কি বলতে পারি, জিরো বলতে পারি, ঠিক আছে। সো আমরা যখনই এই ধরনের ম্যাথ করতে যাব যেখানে আমাদের বলছে এক্স টেন্ডস টু ইনফিনিটি বা এক্স এর অসীম লিমিট থাকবে, তখন আমাদের বুঝতে হবে আমরা কি করব, উপরে এবং নিচে সামহাও আমাদের কি করতে হবে, উপরে এবং নিচে আমাদের কি আনতে হবে, এরকম জিরো নিয়ে আসতে হবে, জিরো নিয়ে আসতে হবে, তাহলে আমাদের ম্যাথের মানটা মিলবে। এবার চলো ম্যাথগুলো আসলে কিভাবে করছি এবং কিভাবে আসলে করা উচিত সেটা একটু বোঝাই দিচ্ছি লাস্ট এইটুকুতে। সো এইটুকু তো একটু মনোযোগ দাও তাও হবে, এইটুকু যদি মনোযোগ দাও তাও হবে, ঠিক আছে। সো মনোযোগ দাও একটু যে ভাইয়া আমরা লাস্টে কি করলাম, লাস্টে যে জিনিসটা আমরা করতে গেছি, এখানে লাস্টে যে জিনিসটা করতে গেছি আমরা বেশ কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, যে ম্যাথ প্র্যাকটিসের মধ্যে আমরা খুব সিম্পলিভাবে কয়েকটা জিনিস দেখছি। প্রথম যে জিনিসটা দেখছি যে আমাদের এক্স এর পাওয়ার যখন এক্স যখন আমাদের ইনফিনিটিতে বিলং করে, হ্যাঁ, এবং আরও ম্যাথগুলো দেখছি যখন আমাদের আসলে ধারাগুলো থাকে। ভাই ধারাগুলো কি ভাইয়া, বেশ কয়েকটা ধারা দেখছিলাম আমরা, ধারাগুলোকে আমরা ম্যাকলোরিনসের ধারা, যেমন কি আমরা দেখছিলাম e⁻x এর ক্ষেত্রে আসলে জিনিসটা কেমন হয়। আমাদের e⁻x এর যখন আমরা বলবো যে ধারাটা সিম্পলভাবে এরকম হয় 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরকম করতে করতে অসীম পর্যন্ত আমাদের একটা ধারা চলে যায়। এই ধরনের ধারা কেন কাজে লাগে, আমাদের যখন কোনো ধরনের একটা ম্যাথ আসে যে ভাই আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0, তখন আমাদের যদি মানটা এরকম থাকে e⁻x -1 ডিভাইড বাই এক্স, এটা তো একটা অনির্ণয় আকার আসার কথা, যদি এক্স এর মান ডাইরেক্টলি আমরা 0 বসায় দিই তখন এইটার মান আমাদের যে 1 আসে এটা আমাদের বের করে দেখাইতে হয়, এটার মান কি 1 আসে সেটা আমাদের অ্যাকচুয়ালি বের করে দেখাইতে হয়, ঠিক আছে, বা বের করে দেখাইতে হইলে আমাদের কি লাগবে, e⁻x এর এই ধারাটা লাগবে, ঠিক আছে, এই ধারাটা লাগবে। সো ধারাগুলো কিভাবে আসছে কিভাবে করছি সব কিছু আমি তোমাদেরকে দেখাইছি, তার সাথে সাথে কি আমরা অনেকগুলো অসীমের মান দেখছি, অসীম ভ্যালুর মানগুলো দেখছি, ঠিক আছে। আমরা আজকে ক্লাসে অনেকগুলো অসীম লিমিটের ম্যাথ দেখছি, যেমন কি প্রথম যে ম্যাথটা দেখছিলাম সেটা হলো কি আমাদের উপরে আমাদের কি ছিল, বীজগণিতিক রাশি ছিল, নিচে আমাদের বীজগণিতিক রাশি ছিল। দুইটা বীজগণিতিক রাশি যখন দেওয়া থাকবে তখন আমরা চেষ্টা করবো যদি অসীম লিমিট থাকবে বা লিমিট হিসাবে যখন আমাদের অসীম লিমিট থাকবে তখন আমি তোমাদেরকে বলছিলাম উপরে এবং নিচে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট, হ্যাঁ কি করবো আমরা, সর্বোচ্চ বা হাইয়েস্ট ঘাত বিশিষ্ট পদটাকে কমন নিব, হ্যাঁ, হাইয়েস্ট ঘাত বিশিষ্ট চলককে কমন নিব,
কমন নিব। যদি হাইয়েস্ট ঘাতবিশিষ্ট চলককে আমরা কমন নিয়ে নিই, যদি একবার হাইয়েস্ট ঘাতবিশিষ্ট পদটাকে আমরা কমন নিয়ে নিই বা চলককে আমরা কমন নিয়ে নিই, আমরা কি করতে পারি সেটার বদলে আমরা ইনফিনিটি বসাই দিতে পারি, এক্স এর মানটা আমরা ইনফিনিটি বসাই দিতে পারি, এক্স এর মানটা তখন আমি সেখানে ইনফিনিটি বসাই দিতে পারি। ইজিলি আমাদের মানটা কি আসবে, 0 আসবে। 1/ইনফিনিটি মান ইজিলি আমাদের 0 আসবে। যখন 1/ইনফিনিটি মান ইজিলি আমাদের 0 আসে, তখন আমাদের আলটিমেটলি যেই মানটা লিমিটিং ভ্যালু যেটা, সেই লিমিটিং ভ্যালুতে আমরা পৌঁছে যাই। ওকে, লিমিটিং ভ্যালুতে আমরা পৌঁছে যাই। আমাদের নেক্সট ক্লাসটা ইন অ্যাপে হবে। ইন অ্যাপ মানে কি, অ্যাপের মধ্যে কোথাও একটা হবে, ঠিক আছে। আমরা আজকে ক্লাসে এই সমস্ত জিনিসগুলো কমপ্লিট করছি। তোমরা পারলে একটা এসএস নিয়ে নাও, ঠিক আছে, এবং কমেন্ট একটু লেখা দাও এসএসডি। ওকে, মানে এসএস তোলা ডান, স্ক্রিনশট তোলা ডান, ঠিক আছে, স্ক্রিনশট তোলা ডান। আজকে ক্লাসে আমরা এই জিনিসগুলো পড়ছি আমরা, এবং আশা করি তোমাদের কাজে লাগছে আজকে ক্লাসটা। নেক্সট ক্লাসে আমরা একটু লিমিটে আরেকটু ভিতরে ঢুকবো এবং দেখবো লিমিটে কি কি আছে। নেক্সট ক্লাসটা আমাদের ইন অ্যাপে হবে। আমরা আরও বেশ জমজমাট, মানে কালকে ঠিক 7টায়, কালকে ঠিক সন্ধ্যা 7টায় আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে। ঠিক সন্ধ্যা 7টায় তোমাদের সবার সাথে দেখা হবে। ওকে, সবাই একটু স্ক্রিনশট নিয়ে একটু এসএস ডান লিখে দিও প্লিজ। একটু স্ক্রিনশট নিয়ে এসএস ডান লিখে দিও। ওকে, সবাই একটা স্ক্রিনশট নিয়ে একটু এসএস ডান লিখে দিও। হ্যাঁ, ভাই HSC 26-এরই এটা আসলে ফেসবুক লাইভে হবে। হ্যাঁ, এটা কিন্তু আসলে আমাদের HSC 26-এর। ওকে, ওকে, সবাই একটু ডান লিখে দিও। ভেরি গুড। ওকে, এসএস ডান, সবার এসএস ডান আশা করি। ওকে, ওকে, এটাই ছিল আজকে ক্লাস। নেক্সট ক্লাসে তোমাদের ঠিক কালকে সন্ধ্যা 7টায় দেখা হবে। আচ্ছা, তোমাদের আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাও, আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও। ওকে, ভেরি গুড সুমাইয়া, এসএস ডান। ওকে, প্রশ্ন তেমন একটা নেই। আচ্ছা, এসএস ডান, থ্যাংক ইউ তনয়া। ওকে, আশা করি তোমরা, হ্যাঁ, শেষ ক্লাস। অ্যাকচুয়ালি এটুকুই ছিল তোমাদের আজকে ক্লাস। ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে দেখা হচ্ছে ঠিক নেক্সট ক্লাসে। ওকে, ভালো থেকো তোমরা সবাই। ঠিক কালকে সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে সবার সাথে। আসসালামু